স্যার কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন্টু আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কিন্তু সন্ধ্যার পরে ফোন করার কথা ছিল, আপনি কিন্তু ফোন করেন। স্যার আমার মনে নাই, বলছিলেন। কারণ হচ্ছে আমি তো সারাদিন সময় পাই না। সন্ধ্যার সময় কালে থেকে চেম্বারে বসি, তো তখন এই রোগীর ফাঁকে ফোন দিলে দেখা যাচ্ছে যে 10-15 মিনিটে রোগী লিপিটা করা হয়ে যায়, বুঝছেন? স্যার, আপনি কি কখনো স্যার তাহলে বেসিলিনাম ট্রাই আগামী দিন। করছেন? জি স্যার, করছিলাম তো। বেসিলিনাম, আচ্ছা ঠিক আছে। ওগুলো লাগবে, কি কি ট্রাই করে কি কি ফেল করছেন, ঠিক আছে? সবগুলোই হয়ে গেছে স্যার। কিন্তু কাজ হচ্ছে না। না আল্লাহ স্যার। বলছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আজকে আনইন্টারাপ্টেড ইন্টারনেট পাবো ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কয়ার, দুইজনের উত্তর দিলাম। আসসালামু আলাইকুম ভুট্টো স্যার, স্যার, কেমন আজকে আছেন? দুপুরে জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে দুপুরে সুন্দর একটা কেস ডিসকাশন হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কেস, ন্যাট্রাম ইউরের 24টা রুব্রিক নিয়ে আলোচনা হয়েছে, 24টা। স্যার আজকে দুপুরের রেপার্টরি ক্লাসে স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, আমরা তো মিস করে ফেলছি, আলহামদুলিল্লাহ পড়তে পারলাম না স্যার। অবশ্য একটু ব্যাংকে কাজে ছিলাম স্যার, ব্যাংকে গেছিলাম পারিবারিক একটা কাজে। মামুন আসসালামু স্যার আলাইকুম এসেছেন, রহমতুল্লাহ। সুতরাং এখন 10টা। ওয়ালাইকুম আসসালাম। মামুন জি স্যার স্যার, আসলে আমি রাত 10টা বাজে। জি স্যার, ওই আমি আরেক স্যার, ওই কর্ম কাল শেষ যে করে একটা তারপরে। কবিতা ছিল, জি স্যার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি স্যার, কালকে বলেন স্যার। নজরুল একটা কবিতাটা পড়বো আপনার তিলাওয়াতের পর। ও আচ্ছা স্যার, তাহলে তেলাওয়াত শুরু করব। জি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. وآيات لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ।
সাধারণ তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ। আর ওই ভুট্টো স্যার আছেন, উনি তো বাংলার স্পেশালিস্ট, মানে বাংলা সাহেব। তো স্যার এখানে কাজী নজরুলের একটা কবিতা আছে না স্যার, ভুট্টো স্যার, আমরা স্যার। যদি না জাগি মা কেমনে সকাল হবে। জি, সকালবেলার পাখি স্যার। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। উঠবো আমি ডাকি। জি স্যার। এইটাতে যা বলা হয়েছে, মানে শেষে বলা হয়েছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই কথাটা তখন কাজী নজরুলের কথা, তখন তার বুঝিনি, এখন বুঝি, বড় হয়ে বয়স হওয়ার পরে বুঝি। যেমন আমরা এ এন ডি আর্টিকেল ছোটবেলায় খুব মজা করছি, ঠিক আছে, ভায়োলের আগে এই হয়, কনসোনেন্ট এই হয়, কিন্তু বড় হয়ে বুঝছি এ এন ডি এর কত কঠিন, বিশেষ করে ডি এর ব্যবহার কত কঠিন। তখন এক ডি ব্যবহারের ওলট পালট হলে কিন্তু এরকম ভাবে যে আমরা যদি না জাগি মা কেমনে হবে, কথাটা খুবই মিনিংফুল। আমরা যদি সকাল হবেই, সকাল তো প্রকৃতির নিয়ম অনুযায়ী সকাল সন্ধ্যা হবেই, মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। কিন্তু কবি বলছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। সকাল বলতে সবসময় ধরে নিয়ে একটা ভালো জিনিসের শুরু। জি স্যার, অবশ্যই অর্থাৎ স্যার। আমরা যদি না জাগি না, ছোট শিশুদেরকে উনি কি আহ্বান করছেন সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য। আপনি দেখেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল। তো মামুন স্যারের ওই 10টার সময় এন্ট্রি করার যে বিষয়টা, এটা ঠিক সেটাই দেয় স্যার, যে আমরা না জাগলে আসলে সকাল হবে না। হয়তো অন্যজনের যারাই জাগবে তাদের সকাল হবে, হয়তো অন্যজনের সকাল হবে, কিন্তু আমার সকাল হবে না। আমার সকাল হতে হলে আজকালকার ছেলে মেয়েদের যে যে বদভ্যাসটা তৈরি হয়েছে, রাত জাগা, ফজরের নামাজ কাজা তো মাস্ট, সাথে 10টা 11টা 12টার সময় নাকি ঘুম থেকে ওঠে। নাকি কি, আমি তো নিজেই দেখছি ঘুম থেকে ওঠে। আমার ভাইও আছে এরকম। এখন তার বাবা যদি কিছু না বলে, এখন সে বলে বসে যে আমার বাবা কিছু বলেন না, আপনি আসেন আসেন কেন, তাহলে তো শেষ। জি স্যার, কথা রাইট। খুব সাধারণ মনে হলেও খুব কঠিন, কথাটা কঠিন আমার কাছে মনে কঠিন স্যার, হচ্ছে। একটা অসুস্থ এটা প্রজন্ম পাবো, খিটখিটে মেজাজ প্রজন্ম পাবো একদম স্যার। অসুস্থ প্রজন্ম, একদম। শুধু অসুস্থ না, এরা অন্যান্য অসুস্থতা আছে, এদের থাকা নিয়ে সন্দেহ হয়ে যাবে, ওয়াইফ থাকা নিয়ে, যার কারণে সামাজিক এই যে সেক্সুয়াল বিশৃঙ্খলাটা দেখা দেবে। কিন্তু একটা এর পূর্ব আমাদের মেজবা স্যার অবশ্য ভালো বলতে পারেন এই বিষয়টা নিয়ে। যাই হোক, আর বেশি যাচ্ছি না, এগুলো চিন্তার বিষয়, ভাবার বিষয়। এজন্য আল্লাহ তাআলা বারবার বলছেন যে আমার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। চিন্তাশীলদের জন্য কোরআনের নিদর্শন, যারা চিন্তা করে না তারা শুধু পড়েই যাবে আলিফ লাম মিম 10-30, কিন্তু যারা চিন্তাশীল অনেক কিছু পাবে। আর বলতেছি না, অনেক বলে ফেলছি। জি স্যার, আপনারা বলেন স্যার, আমরা শুরু স্যার করবো শুধু, ইনশাল্লাহ এখনই। স্যার যদি শুধু আমরা সাধারণ ঘাস নিয়ে চিন্তা করি তাহলে তো স্যার শেষ, জীবন পার হয়ে যাবে। এই ঘাস থেকে স্যার অ্যান্টিসেপটিক হচ্ছে, এই ঘাস থেকে আবার দুধ হচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু ফার ফার ডিফারেন্স, তাই না স্যার? ঘাস থেকে কিন্তু শুধু যে গরু খেলে বা জি ছাগল স্যার। খেলে দুধ হয় তা না, ঘাস থেকে কিন্তু মানে যারা মিল্ক ইন্ডাস্ট্রি, অনেক মিল্ক ইন্ডাস্ট্রিও ডিরেক্ট ঘাস থেকে দুধ তৈরি করে। হ্যাঁ, এরকম ইন্ডাস্ট্রিজ আছে যারা ওই কি করে, ওই পাউডার দুধ যারা প্রডিউস এই প্রোডাকশনে যায়, এরকমও তাদের আছে যে যারা ঘাস থেকেও তারা দুধ আহরণ করতে পারে। তাহলে এই এক ঘাস একটা আবার আবার যখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আবার এখান থেকে অ্যান্টিসেপটিক এই যে লোশন ক্রিম যা আছে সবকিছু এখান থেকে বের করতেছে স্যার, অথচ দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা স্যার, একই ঘাস। যা আপনি যা বলেছেন স্যার
গুলো আমরা যেটাতে লিখে রাখবো সেই কাগজও আসছে কিন্তু সেই গাছ থেকে হ্যাঁ 500 তা তো এক অবশ্যই, রাইট রাইট রাইট। আর আপনাদের এই চিন্তামূলক আলোচনার জন্য, এবং আসলে চিন্তা করতে হবে, চিন্তা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যে সারা রাত জেগে ইবাদত করা থেকে যদি আপনি সুচিন্তা করেন এবং সেই চিন্তায় কাজে লাগান, গুরুত্ব বেশি বড়। যাই হোক, মেজবা স্যারের স্যার সরি স্যার, দেরি একটু করায় দিচ্ছি। আর 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 বাড়াবো না। একটা জিনিস আমার জি, খুব স্যার। মনে পড়লো যে যদি চিন্তার বিষয় আসে স্যার, ধানের যে আমরা যারা অনেকে শহরের যারা তারা হয়তো জানবে না স্যার, গ্রামের যারা তারা তো জানে স্যার, ধানের প্রথম অবস্থায় কিন্তু দুধের মতো একটা থাকে ভেতরে, তাই না স্যার জোরদার স্যার? ওই দুধের মতো জি, এটা স্যার, জি, শক্ত স্যার, হয়ে জি, স্যার। এটা চালে পরিণত হয়। এটা তো বিশাল বিষয়। থ্যাংক ইউ স্যার, সরি। জি স্যার, না ঠিক আছে স্যার, অবশ্যই এগুলো চিন্তার। স্যার মেজবা স্যার, একটু দেরি করাই দিয়েছি। জি না আমরা স্যার, আলোচনা আপনার কিন্তু প্রত্যেক রবিবারে প্রত্যেক রবিবারে স্যার এই ক্লাসটার জন্য আমরা অধীর আগ্রহে থাকি স্যার। খুবই উপযোগী এবং আমাদের উপযোগী একটা ক্লাস আপনি তৈরি করে দেন আল্লাহর রহমতে। স্লাইড গুলো কষ্ট করে তৈরি করেন, তারপরে সেগুলো কারেকশন করা লাগে। আবার সবকিছু তৈরি করার পরে যখন নেটওয়ার্কে ডিস্টার্ব হয় তখন মনটা হয়। যাই হোক, সবকিছুর মধ্যে দিয়ে আমরা তখন এগিয়ে যাচ্ছি। খুব খারাপ। জি স্যার। তো যাই হোক স্যার, এখন আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের মেজবা স্যার আমাদের আজকে যে টপিকটি আছে, অর্থাৎ কি বলে গেলাম টপিকটা, স্যার স্যার বলেই শুরু করবেন। জি মেজবা স্যার। জি, আমাদের টপিকটা ছিল ডাইজেশন, অ্যাবজর্পশন এন্ড ট্রান্সপোর্ট অফ ফুড। হ্যাঁ, খাবার কিভাবে, আমরা তো ডাইজেস্টিভ সিস্টেমটা আর অ্যানাটমিটা পড়েছি পুরোটা মোটামুটি। এখন খাবারটা কিভাবে হজম হয় সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসটা। স্যার গত ক্লাসে যতটুকু পড়ছি যে পড়বো না, আবার প্রথম থেকে শুরু করবো? স্যার আমার মনে হয় প্রথম থেকে করাটাই ভালো, তাহলে সিকোয়েন্সটা মেনটেন করা হবে। আর যদি হয়তো প্রথম দিকে স্লাইড গুলো আপনি দ্রুত যেতে পারেন, আমার মনে হয় স্টার্ট টু এন্ড হলে বেটার হয় স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে এবং দেখা দুইটা ক্লিয়ার তো স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা শুরু করলাম। খাবারটা কিভাবে হজম হয়, সেটা ডাইজেশন কিভাবে, হজম হওয়ার পরে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয় কিভাবে, আমরা ইন্টেস্টাইনের গঠনটা স্ট্রাকচারটা আমরা ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, সেখান থেকে কিভাবে হজম হয়। আর ট্রান্সপোর্টেশন তো স্বাভাবিকভাবেই ব্লাডের মধ্যে চলে গেলে, ক্যাপিলারি দ্বারা অ্যাবজর্পশন হওয়ার পরে ব্লাডে চলে গেলে সেটা সরাসরি ট্রান্সপোর্ট হয়ে যায়। ট্রান্সপোর্টেশনটা তো কঠিন কোনো কিছু না। ডাইজেশন, অ্যাবজর্পশন এবং ট্রান্সপোর্টেশন দুটাই মোটামুটি একসাথেই হয়। এখন এই ডাইজেশনটা বুঝতে হলে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। আমরা তো এর আগে ইন্ডিভিজুয়াল অর্গান যেগুলো পড়েছিলাম সেটা জাস্ট বলেছি যে এখান থেকে সিক্রেশন হয়, এই সিক্রেশন হয়, এই সিক্রেশন হয়। হ্যাঁ, স্টমাক থেকে সিক্রেশন হয়, লিভার থেকে সিক্রেশন হয়, প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়। কি সিক্রেশন হয় সেটা শুরুর দিকে যদি আমরা একটু জেনে নিই তাহলে আমাদের ডাইজেশনটা বুঝতে খুব সহজ হবে। সিক্রেশন অফ জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে কি কি সিক্রেশন হয়? সর্বপ্রথম যেটা, টোটাল ভলিউম অফ জিআইটি সিক্রেশন হচ্ছে 6 থেকে 8 লিটার পার ডে। তার মানে প্রতিদিনে আমাদের খাবারটা হজম হওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে একেবারে ওরাল ক্যাভিটি থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে একেবারে অ্যাবজর্ব হওয়া টোটালি যতগুলা স্পেশালাইজড সেল লাইনিং ইন জিআইটি। এখন জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের প্রত্যেকটা সেল থেকেই কিন্তু এই সিক্রেশনটা, এই ডাইজেস্টিভ জুস গুলো সিক্রেট হয় না, স্পেশাল কিছু কিছু সেল আছে, ওই সেলগুলো থেকেই হয়। প্যানক্রিয়াসের মধ্যেও ঠিক একইভাবে স্পেশাল কিছু সেল আছে, লিভারেও আছে, এবং গলব্লাডার থেকে শুধু সিক্রেশন হয়। জিআই সিক্রেশনস ফাংশনস টু লুব্রিকেট, এর কাজটা কি, সিক্রেশন গুলোর কাজটা কি? এক নাম্বার কাজ হচ্ছে লুব্রিকেট করা, দ্যাট ইজ খাবারটাকে পিচ্ছিল করা। আরেকটা হচ্ছে মানে মিউকাসটা, মানে খাবারটাকে
অর্গানিজম থেকে প্রোটেক্ট করা, জীবাণুমুক্ত করে স্টেরাইল করা, নিউট্রালাইজ করা, এই অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্সটা নির্ণয় করা, এবং ফাইনালি যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাইজেস্ট করা, বিভিন্ন এনজাইম সিক্রেশনের মাধ্যমে সেগুলোকে হজম করা। এখন সিক্রেশন অফ জিএটি ইন মাউথ, ভিতরে আমরা গত ক্লাসে পড়েছিলাম সেলাইভারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, লালা গ্রন্থি যেটাকে বলা হচ্ছে, 3 জোড়া লালা গ্রন্থি, 3 জোড়া মানে 6টা লালা গ্রন্থি আছে। এবং 3 জোড়া কি কি? প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবলিঙ্গুলার এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আছে। প্যারোটিড গ্ল্যান্ড কোনটা? এই যে চিত্রটার মধ্যে যেটা দেখা যাচ্ছে কানের আগে, হ্যাঁ, চিত্রটার মধ্যে যেখানে দেখা যাচ্ছে কানের সামনে দিয়ে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনটা খুব কমন জিনিস, বিশেষত বাচ্চাদের হয় প্যারোটাইটিস। ইনফ্লামেশন হলে সেটা প্যারোটাইটিস হয়। প্যারোটাইটিসের একটা কমপ্লিকেশনটা কিন্তু ইন কেস অফ মেল প্যারোটাইটিস যদি হয়, তার একটা কমপ্লিকেশন হয় যার কারণে স্পার্ম প্রোডাকশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, ইম্পোটেন্সি ডেভেলপ করতে পারে এবং কমপ্লিটলি স্পার্ম প্রোডাকশন হয়ে যায়, হ্যাঁ, সেক্সুয়ালি ডেভেলপ স্টেরাইল হয়ে যেতে পারে ইন কেস অফ মেলের ক্ষেত্রে। অর্কাইটিস হয়, অর্কাইটিস হয়ে পরে স্পার্ম প্রোডাকশনটা বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিটমেন্ট করাটা। একটু উল্টাপাল্টা হলেই নিজে নিজে ভালো হয়ে যাবে, কিন্তু ফাইনালি গিয়ে সে টেস্টিসে গিয়ে অ্যাটাক করে এবং পার্মানেন্ট স্টেরিলিটি, মেল স্টেরিলিটি তৈরি করতে পারে। তাহলে এটা হলো প্যারোটিড গ্ল্যান্ড, আমাদের কানে দুই পাশে দুইটা আছে। এরপর হচ্ছে সাবম্যান্ডিবল, আমাদের এই যে নিচে থুতনি নিচে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটার নাম হচ্ছে, হাড়টার নাম হচ্ছে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের নিচে যে গ্ল্যান্ড আছে সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আবার আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বার আরেকটা নাম হচ্ছে লিঙ্গুয়া। হ্যাঁ, জিহ্বার মেডিকেল টার্মটা হচ্ছে, এমনি তো আমরা জানি টাং, হ্যাঁ, টাং স্বাভাবিক কথা, টাং হচ্ছে নরমাল ইংলিশ, কিন্তু এর মেডিকেল টার্মটা হচ্ছে লিঙ্গুয়া। হ্যাঁ, তো সাবলিঙ্গুয়াল, সাব মানে নিচে, লিঙ্গুয়া মানে জিহ্বা, তার মানে জিহ্বার নিচে একটা গ্ল্যান্ড, দুই সাইডে দুইটা গ্ল্যান্ড আছে। তাহলে এই মোট 6টা গ্ল্যান্ড, একটা হচ্ছে প্যারোটিড, দুই কানের পাশে দুইটা, এরপর হচ্ছে সাবম্যান্ডিবল, দুই পাশে দুই, ম্যান্ডিবলের মধ্যে নিচে, আর এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, জিহ্বার নিচে দুই পাশে দুইটা। কাজটা কি এই স্যালাইভারি গ্ল্যান্ডের? এক নাম্বার যেটা হচ্ছে লুব্রিকেট করা, পিচ্ছিল করা, হ্যাঁ। এর 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিটাকে একটু ভেজা ভেজা রাখা। আমাদের মুখটা পুরোটা সবসময় কিন্তু একটু ভেজা ভেজা থাকে, হ্যাঁ, বাইরের স্কিন যেরকম শুকনা, ওরাল ক্যাভিটি মুখের ভিতরটা কিন্তু এরকম শুকনা না, একটু ভেজা ভেজা থাকে। তাহলে আরেকটা কাজ হচ্ছে এই স্যালাইভার, একটা কাজ হচ্ছে খাবারটাকে পিচ্ছিল করা, আরেকটা হচ্ছে মুখের ভিতরটাকে ময়েস্ট রাখা, আরেকটা কাজ হচ্ছে ওরাল ক্যাভিটিটাকে ক্লিন করা। স্বাভাবিকভাবে লালা যখন সিক্রেশন হয় আমরা কি করি, হয় বেশি সিক্রেশন হলে হয় থু করে আমরা লালাটা ফেলে দিই, না হয় গিলে ফেলে। তো এই কি হচ্ছে, ওরাল ক্যাভিটিটা ক্লিন হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশনটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে, সাপ্রেস করে, মুখের ভিতরে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। আর আরেকটা কাজ হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের একটা উপাদান হচ্ছে অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ, সেটা খাবারটাকে হজম করে। এই 4টা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশনের মূল কাজটা। এরপরে যদি আমরা যাই, তারপরে হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটির পরের অর্গানটা হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাস কোনো কাজ না, জাস্ট শুধু সে ওরাল ক্যাভিটি থেকে খাবারটাকে স্টোমাকে ট্রান্সফার করে দেয়। ডাইজেস্টিভ জুস হয় স্টোমাকের, আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। স্টোমাক হচ্ছে নরমাল মেডিকেল টার্ম, ইংলিশ শব্দ, আর মেডিকেল টার্মটা হচ্ছে গ্যাস্ট্রিক। আমরা সবাই বলি যে আমার গ্যাস্ট্রিক আছে, হ্যাঁ, রোগীরা এসে বলে আমার গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক সবাইরই আছে, কার নাই? সুস্থ মানুষেরও গ্যাস্ট্রিক আছে, অসুস্থ মানুষেরও গ্যাস্ট্রিক আছে। গ্যাস্ট্রিক মানেই হলো পাকস্থলী, এটার যে ইনফ্লেমেশনটা সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার, সেটা হচ্ছে ডিজিজ, কিন্তু মূলত হচ্ছে স্টোমাকেরই আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটা গ্যাস্ট্রিকটা কিন্তু আমাদের একটা গ্ল্যান্ড, স্টোমাকটা হচ্ছে একটা গ্ল্যান্ড। এই স্টোমাক থেকে কি কি সিক্রেশন হয়, প্রত্যেকে সিক্রেশন, আমরা যখন স্টোমাকটা পড়েছিলাম তখন স্টোমাকের ভিতরে আমরা রুগী পড়েছিলাম যে ঢেউ 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 কতগুলা অর্গান আমরা দেখেছি স্টোমাকের মধ্যে, হ্যাঁ। এই ঢেউ ঢেউ অর্গানগুলোর নাম হচ্ছে ভিতরে নদীর মতো দেখেছিলাম, হ্যাঁ, খাঁজ কাটা, এদের নাম হচ্ছে গ্যাস্ট্রিক রুগী। এই গ্যাস্ট্রিক রুগীর মধ্যে স্পেশাল কতগুলা সেল আছে, ওই সবগুলা সেল থেকে কিন্তু হয় না, স্পেশাল কতগুলা সেল থেকে এই গ্যাস্ট্রিক জুসটা সিক্রেশন হয়। কি কি জুসের মধ্যে থাকে, কি কি সেল থাকে? এক নাম্বার হচ্ছে মিউকাস সেল, এরপর হচ্ছে জাইমোজেনিক সেল, এরপর হচ্ছে অক্সেন্টিক সেল, বা এর আরেকটা নাম হচ্ছে প্যারেটাল সেল। পাশে যে চিত্রটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পাশের চিত্রটা হচ্ছে আমরা যে ওই যে বলেছিলাম স্টোমাকটার ভিতরে একটু ঢেউ ঢেউ থাকে, হ্যাঁ,
এলোমেলো থাকে একটু ঢেউ ঢেউ, সেটা ঢেউগুলোর নাম বলেছিলাম আমরা রুগী। এটা হচ্ছে জাস্ট একটা রুগীর চিত্র। হ্যাঁ, এই রুগীটার মধ্যে আমরা দেখেন এখানে প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে। মিউকাসেল এই যে জায়গো লাল রঙের যেগুলো আছে মাঝখানে কালো কালো, এগুলো হচ্ছে আমাদের প্যারাইটাল সেল। প্রত্যেকটা সেলের কাজটা আমরা সামনের দিকে পরের স্লাইডটাতে আসবো। স্টোমাকের থেকে যেটা সিক্রেশন হয় তাহলে আমরা বলছিলাম যে মিউকাস সেল আছে, মিউকাস সেলের আরেকটা নাম হচ্ছে গবলেট সেল। হ্যাঁ, কাজটা হচ্ছে মিউকাস সিক্রেশন করা। হ্যাঁ, মিউকাস সেল এই যে সবুজ রঙের যে ছোট ছোট, হ্যাঁ, এই মিউকাস সেলের কাজটা হচ্ছে কি জাস্ট অন্য কিছু না, মিউকাস সিক্রেশন করা। এরপর আরেকটা বলেছিলাম যে আমরা অক্সিনটিক সেল, বা এর আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের কাজটা হচ্ছে কোনগুলো প্যারাইটাল সেল, এই যে যেটা বলেছিলাম লাল রঙের তিন কোণ আকৃতির মাঝখানে কালো কালো বৃত্ত দেখা যাচ্ছে, কালো কালো লাল রঙের তিন কোণ আকৃতি ত্রিভুজের মতো, এগুলো হচ্ছে প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা। এর আরেকটা যার নাম হচ্ছে অক্সিনটিক সেল, এর কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা। সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর, দুইটা জিনিস সিক্রেশন করে প্যারাইটাল সেল থেকে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কি জিনিস? এটা হচ্ছে একটা এনজাইম, অন্য কিছু না, সেটা ভিটামিন B12 টাকে অ্যাবজর্পশনে সহায়তা করে, অ্যাবজর্ব করতে সহায়তা করে। এরপরে যে সেলটা বলেছিলাম সেটা হচ্ছে জাইমোজেন সেল বা জাইমোজেনিক সেল যেটাকে বলা হচ্ছে। এর কাজটা হচ্ছে যেটা বলেছিলাম যে মূল কাজটা হচ্ছে এটা টোটাল হজমের জন্য যে এনজাইম গুলো দরকার হয়, আমিষ হজমের জন্য, তারপরে কার্বোহাইড্রেট হজমের জন্য, আর ফ্যাট সিক্রেশন করা হচ্ছে এই চিপ সেল বা জাইমোজেনিক সেলের কাজ। এখানে টোটাল পুরোটার আরেকটা চিত্র আমরা এখানে যদি এই স্টোমাকের একটা গ্ল্যান্সটা যদি আমরা দেখি, এই যে দেখেন ভিতরের দিকে বলেছিলাম এই যে ঢেউ 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 ঢেউ, এই ঢেউগুলোর নাম হচ্ছে রুগী। এখানে জাস্ট একটা অংশে চিত্রটা এরকম দেওয়া আছে এখানে, এবং প্রত্যেকটা সেলই দেওয়া আছে কোনটার কি কাজ। আমরা যেটা বলেছিলাম যে মিউকাস সেল, মিউকাস সেলের কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা আর সামান্য পরিমাণে বাইকার্বনেট সিক্রেশন করা, যেটা কি করবে বাফার হিসেবে কাজ করবে। হ্যাঁ, বাফার গ্যাস্ট্রিক অ্যাসিড এবং প্রিভেন্ট ড্যামেজ অফ দ্য এপিথেলিয়াম। এটার কাজটা হচ্ছে কি, ওই যে আমাদের জাইমোজেনিক সেলটার থেকে তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হচ্ছে প্যারাইটাল সেল থেকে। এই প্যারাইটাল সেল থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এটা খুবই শক্তিশালী অ্যাসিড, আমরা আগেও অনেকবার বলেছি এবং জেনেছি, এখন জানি। হ্যাঁ, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হয় এটা অনেক শক্তিশালী অ্যাসিড। এই শক্তিশালী অ্যাসিডের অ্যাসিডিটিটাকে একটু মানে এর ক্ষমতাটাকে একটু কমাই দেওয়া হচ্ছে এই বাইকার্বনেটের কাজ। সেটা সিক্রেশন হচ্ছে কোথা থেকে? সেই মিউকাস সেল থেকে। মিউকাস সেল থেকে দুইটা জিনিস সিক্রেশন হচ্ছে, মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম মিউকাস সিক্রেশন হয় আর সামান্য পরিমাণে বাইকার্বনেট সিক্রেশন হয়, যেটা বাফার হিসেবে কাজ করে যেন স্টোমাকের লাইনিং এপিথেলিয়ামের কোনো প্রবলেম না হয়, সেখান থেকে বাঁচানোর জন্য। এরপরে যেটা বলেছিলাম যে প্যারাইটাল সেল থেকে তো আমরা বলছি দুইটা জিনিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজও বলে ফেলেছিলাম যে আমরা ভিটামিন B12 টাকে অ্যাবজর্ব করে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে আমরা হা করে যখন লোকমাটা মুখের মধ্যে ঢুকাচ্ছি তখন কি হচ্ছে অনেক জীবাণু ঢুকে যাচ্ছে, সেই জীবাণুগুলোকে ধ্বংস করা, এটা হচ্ছে তার মেইন কাজ। আর সেকেন্ড অপশন হচ্ছে যে আমাদের প্রোটিন হজম হওয়ার জন্য আমাদের যে এনজাইমটা দরকার হয় সেটা হচ্ছে পেপসিন। এই পেপসিন এনজাইমটা সিক্রেশন হয় কোত্থেকে? পেপসিন এনজাইমটা সিক্রেশন হয় আমাদের মেইনলি চিপ সেল থেকে, আমরা যেটাকে বলেছিলাম জাইমোজেনিক সেল। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে চিপ সেল। এই চিপ সেল থেকে পেপসিন হরমোনটা সিক্রেশন হয়। এখন পেপসিন হরমোন কিন্তু সে ইনঅ্যাক্টিভ থাকে, যখন সিক্রেশন হয় তখন তার নাম থাকে পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে তখন সে অ্যাক্টিভ হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় শুধু পেপসিন। সিক্রেশন হলো পেপসিনোজেন যেটা ইনঅ্যাক্টিভ, এরপর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে সেটা অ্যাক্টিভ হয়ে গিয়ে সেটার নাম হয়ে যায় পেপসিনোজেন। এই কাজটা হচ্ছে মেইনলি প্রোটিনটাকে হজম করা। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা জাইমোজেনিক সেল থেকে আরেকটা এনজাইম সিক্রেশন হয়, সেটা হচ্ছে লাইপেজ এনজাইম। লাইপেজের কাজটা কি? লাইপেজের কাজ হচ্ছে ফ্যাটটাকে হজম করা।
এরপরে আরেকটা জিনিস আছে, দেখেন এই চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে কিছুটা বাইরের দিকে বের হয়ে আসছে। হ্যাঁ, এদেরকে ইংরেজি ডি এর মতো, উল্টা ডি এর মতো বাইরের দিকে বের হয়ে আসছে, এদেরকে, এটা হচ্ছে ডি সেল। হ্যাঁ, এটা থেকে যে সিক্রেশনটা হয় সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ, সোমাটোস্ট্যাটিন হচ্ছে এক ধরনের হরমোন। এর কাজটা হচ্ছে কি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। ওই যে আমাদের প্যারাইটাল সেল থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ সিক্রেশন হয় না, একটা নির্দিষ্ট সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। এখন এই সুইচটা অফ করবে কে? বন্ধ করার জন্য তো একজন লাগবে, যে সিক্রেশন বন্ধ করার জন্য। সেই সুইচের কাজটা করে আমাদের এই ডি সেলটা। ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন এনজাইমটা নিঃসৃত হয়, হরমোনটা নিঃসৃত হয়, সেটা গিয়ে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। আর সব শেষে দেখেন হলুদ হলুদ রঙের কতগুলা, চিত্রটার মধ্যে হলুদ হলুদ রঙের কতগুলা সেল দেখা যায়। এই সেলগুলোকে বলা হচ্ছে জি সেল। এই জি সেলের কাজটা হচ্ছে গ্যাস্ট্রিন এনজাইমটাকে সিক্রেশন করা। এই গ্যাস্ট্রিন এনজাইমটাকে কাজটা হচ্ছে কি স্টিমুলেটস গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে প্যারাইটাল সেলটাকে ইনফ্লুয়েন্স করা। জি সেলের কাজটা হচ্ছে প্যারাইটাল সেলটাকে ইনফ্লুয়েন্স করা, কি জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা। সরাসরি জি সেল কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে না, সে প্যারাইটাল সেলটাকে ইনফ্লুয়েন্স করে, তখন প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে। আবার বন্ধ হওয়ার দরকার হলে তখন ডি সেল সোমাটোস্ট্যাটিন সিক্রেশন করে, তখন সোমাটোস্ট্যাটিনটা প্যারাইটাল সেলকে গিয়ে বলে বন্ধ করো, সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। মোটামুটি পাকস্থলীর মধ্যে আমাদের কাজটা হচ্ছে এইরকম। আর এই বড় যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে পিছনে যে রুগীগুলো দেখছি আমরা ভিতরে দিকে, স্টমাকের ভিতরে আমার মাউস যেখানে আছে এখানে যে ঢেউ 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 ঢেউ, এদেরকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক রুগী। এই রুগীর একটা চিত্র হচ্ছে এইরকম। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বললাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো দুটো কাজ আমি মেইনলি বলেছি, যে মেইনলি হচ্ছে জার্ম কিল করা, সেকেন্ডলি হচ্ছে পেপসিনটাকে অ্যাক্টিভেট করা। তাহলে ইনঅ্যাক্টিভ দ্য সিক্রেশন অফ দ্য স্যালাইভারি অ্যামাইলেজ। আমাদের যে স্যালাইভাটা আছে, হ্যাঁ, মুখের ভিতরে ওরাল ক্যাভিটি থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রেশন হয়েছে, তাই না? এই স্যালাইভার মধ্যেও কিন্তু অ্যামাইলেজ এনজাইমটা ছিল, সে স্টোমাকের মধ্যে আসলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যখন সে মিলিত হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দেখা পাওয়া মাত্রই সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। মুখের ভিতরে সে অ্যামাইলেজ ছিল, স্যালাইভারি অ্যামাইলেজ, সেটা পাকস্থলীতে আসার পরে তার কাজ বন্ধ, তখন গ্যাস্ট্রিক অ্যামাইলেজটা কাজ স্টার্ট হয়। মুখের ভিতরে হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, আর স্টোমাকের মধ্যে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যামাইলেজ। স্টোমাকে খাবারটা পৌঁছানো মাত্রই স্যালাইভারি অ্যামাইলেজের কাজ স্টপ করে দেয়। কি করে দেয়? সেটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড করে দেয়। আরেকটা হচ্ছে এই খাবারটা হজম হওয়ার জন্য, জার্মটা কি হওয়ার জন্য খুব বেশি অ্যাসিডিক মিডিয়াম দরকার। এই জন্য এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে, লোয়ার দা পিএইচ অফ দ্য স্টোমাক, স্টোমাকের ভিতরে পিএইচটাকে কমায় দেয়, মোটামুটি 1.5 থেকে 2.5 পর্যন্ত এই পর্যায়ে নিয়ে আসে। এত বেশি অ্যাসিডিক মিডিয়াম তৈরি করে, ভিতরটার মধ্যে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে। আরেকটা কাজ বলেছিলাম যে পেপসিনোজেন যে এনজাইমটা সিক্রেশন হচ্ছে, সেই পেপসিনোজেন এনজাইমটাকে সক্রিয় পেপসিনে, নিষ্ক্রিয় পেপসিনোজেনটাকে সক্রিয় পেপসিনে পরিণত করা। আরেকটা কাজ হচ্ছে প্রোভাইড অপটিমাম পিএইচ ফর দ্য অ্যাকশন অফ দ্য পেপসিন। পেপসিন যে কাজ করবে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, উপযুক্ত মিডিয়াম তৈরি করা, সেটাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কাজ। কারণ পেপসিনটা যত বেশি অ্যাসিডিক মিডিয়াম হবে তত সে ভালো কাজ করবে। এখন অ্যাসিডিক মিডিয়াম যদি কম হয়, অ্যাসিডের পরিমাণটা যদি কম হয়, তাহলে অ্যাসিডিটিটা যদি কম হয় তাহলে সে কাজ কম করবে। যত বেশি অ্যাসিডিক হবে, অম্লীয় হবে, তত বেশি সে কাজ ভালো করবে। এই অম্লীয়, বেশি পরিমাণে অম্লীয় করার কাজটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। তখন ঠিকভাবে কাজ করতে পারে, খাবারটাকে ভালোভাবে হজম করতে পারে। Denatures protein denaturation, that is help in digestion. সোজা কথা হচ্ছে প্রোটিনটাকে ডাইজেশন করা, কারণ ম্যাক্সিমাম প্রোটিনটাই কিন্তু আমাদের স্টোমাকের মধ্যে ডাইজেস্ট হয়ে যায়। কিলস ব্যাকটেরিয়া ইন ফুড, যেটা আগে বলেছিলাম। এরপরে হেল্প ফেরাম এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন, আয়রন এবং ক্যালসিয়াম অ্যাবজর্বে সহায়তা করে, শোষণে সহায়তা করা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। আরেকটা কাজ হচ্ছে সে তো অ্যাসিড মিডিয়াম, স্বাভাবিকভাবে সে যখন সিক্রেশন হলো, হ্যাঁ, অ্যাসিডটা যখন স্টোমাকের মধ্যে আসলো, এরপরে তো খাবারটা চলে যাবে ডিওডেনামে, সেখানে তো হজম হবে, সেখানে তো আর অ্যাসিডের দরকার নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যানক্রিয়াসকে খবর দেয় যে হ্যাঁ আমি আসতেছি, তুমি তাড়াতাড়ি ক্ষারকে পাঠাও। তখন প্যানক্রিয়াস কি করে, বাইকার্বনেটটাকে পাঠায় দেয়। তাহলে আরেকটা কাজ হচ্ছে প্রমোটস প্যানক্রিয়েটিক এবং স্মল ইন্টেস্টাইন এবং বাইল সিক্রেশন, তিনটাকে প্রমোট করা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা কাজ। দেখেন এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা রিঅ্যাকশন, অন্য কিছু না, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পেপসিনের সঙ্গে সংস্পর্শে যখন আসে, তখন পেপসিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে দেখেন
পুরোটাই টার্বিড হয়ে যায়, প্রোটিন আকৃতি ধারণ করে। প্রোটিনটা যখন ইউরিনের মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে তখন ইউরিনের কালারটা এরকম কিছুটা সাদা সাদাতে দুধের মতো বা এরকম ধোঁয়ার মতো হয়ে যায়। এটা পেপসিনের উপস্থিতি, যেটা হচ্ছে প্রোটিনের উপস্থিতি থাকলেই তখন এরকম হয়ে যায়। ফাংশন অফ দ্য গ্যাস্ট্রিক পেপসিনোজেন, এর কাজটা কি ওটা আগে বলেছি যে পেপসিনোজেনটা হচ্ছে মূল আমার এনজাইমটা, সেটা নিষ্ক্রিয়। সে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলো এবং যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2 থেকে মোটামুটি 3.5 এর মধ্যে, এই ধরনের অ্যাসিডিক পরিবেশে যখন এই পেপসিনোজেনটা আসলো তখন সেটা নিষ্ক্রিয় থেকে সক্রিয় পেপসিনে পরিণত হয়। এই সক্রিয় পেপসিনটা প্রোটিনের অণুটাকে ভেঙে পেপটোনে পরিণত করে। এরপরে পেপটোনটা আবার ভেঙে ভেঙে সরাসরি অ্যামাইনো অ্যাসিড যখন হয় তখন গিয়ে আমরা খাবারটাকে অ্যাবজর্ব করতে পারি। ফাংশন অফ দ্য মিউকাস এন্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ আমরা আগে বলে ফেলেছি যে এটার কাজ হচ্ছে অন্য কিছু না, জাস্ট ভিটামিন বি12টাকে অ্যাবজর্ব করে ফেলা। আর মিউকাসের কাজটা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা তো আমরা দেখলাম। এখন আসি যদি আমরা মিউকাসের কাজে, মিউকাসের কাজটা কি, সলিউবল আর ইনসলিউবল মিউকাসটা আবার দুই ধরনের হয়। পাকস্থলীতে যে মিউকাসটা থাকে সেটা হচ্ছে দুই ধরনের, এক ধরনের হচ্ছে সলিউবল মিউকাস আর একটা হচ্ছে ইনসলিউবল মিউকাস। হ্যাঁ, সলিউবল এন্ড ইনসলিউবল মিউকাস আর সিক্রেটেড বাই দ্য সেল অফ দ্য স্টোমাক, যেটা বলেছিলাম যে আমরা স্টোমাকের সেল থেকে সেটা সিক্রেশন হচ্ছে। সলিউবল মিউকাস মিক্সড উইথ কন্টেন্ট অফ দ্য স্টোমাক এন্ড হেল্পস টু লুব্রিকেট কাইম। হ্যাঁ, এই সলিউবল মিউকাসটা কি করে, যে খাবারটার সঙ্গে মিশে সেটাকে কাইম তৈরি করে, আঠা তৈরি করে। ওই যে পিঠা বানানোর জন্য যেরকম আঠা তৈরি করে না, সেটাকে কাইম বলে। হ্যাঁ, এই সলিউবল মিউকাসটা খাবারটার সঙ্গে মিশে শুধু আঠালো আঠালো করে লুব্রিকেট করে পিচ্ছিল করে ফেলে। আর ইনসলিউবল মিউকাস যেটা, সেটা ফর্মস এ প্রোটেক্টিভ ব্যারিয়ার এগেইনস্ট দ্য হাই অ্যাসিডিটি অফ দ্য স্টোমাক কন্টেন্ট। সেটা কি করে, এই ইনসলিউবল মিউকাসটা যেহেতু খাবারটা ডিউডেনামে যাবে, ডিউডেনামে যাওয়ার আগে যাওয়ার পরেই তো আমার প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেটটা আসবে, ক্ষারটা আসবে, কিন্তু এর আগ পর্যায় পর্যন্ত এই খাবারটা যেন ভিতরের আমার স্মল ইন্টেস্টাইন, দ্যাট ইজ ডিউডেনামের বা স্টোমাকের ভিতরের লেয়ারটাকে, ইপিথেলিয়াল সেলটাকে যেন ড্যামেজ করতে না পারে, সেই জন্য পুরো খাবারটাকে ব্যারিয়ার হিসেবে কাজ করে হচ্ছে ইনসলিউবল মিউকাস। সলিউবল মিউকাসটা খাবারটাকে পিচ্ছিল করলো, আর ইনসলিউবল মিউকাসটা বাইরে দিয়ে জাস্ট বলতে পারেন যে চকলেটের চামড়া যেরকম ওরকম। হ্যাঁ, এই ইনসলিউবল মিউকাসের কাজটা হচ্ছে এটা, পুরো খাবারটার উপর, পুরো কাইমটার উপরে কি করে একটা আবরণ তৈরি করে রাখে, যেন, কারণ কাইমটা তো হচ্ছে খুব বেশি অ্যাসিডিক। হ্যাঁ, এই অ্যাসিড তো আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে আছে এই কাইমটার মধ্যে। হ্যাঁ, তাহলে এই অ্যাসিডিক কাইমটা যখন আমার স্টোমাকের ডিউডেনামের মধ্যে আসবে তখন তো স্বাভাবিকভাবে ডিউডেনামের সেলটা ড্যামেজ হয়ে যাওয়ার কথা। সেখান থেকে এই চকলেটের বাইরে চামড়ার মতো কাজ করে ইনসলিউবল মিউকাস। এরপরে তো খাবারটা চলে আসতেছে প্যানক্রিয়াসের মধ্যে। আমরা যেটা জানি যে প্যানক্রিয়াসের মধ্যে কতগুলো সেল আছে, এখানে যে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে মাঝখানে যে শাপলা পাতার মতো যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে দ্বীপের মতো ছড়াই ছিটে আছে, এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। হ্যাঁ, এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম, আর আইলেটস হচ্ছে এই সেলগুলোর নাম। যেহেতু আইলেটস মানে হলো দ্বীপ, দ্বীপের মতো ছড়ানো আছে এগুলো প্যানক্রিয়াসের মধ্যে, আর আইলেটস নাম ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানী এই জিনিসটা আবিষ্কার করেছেন, এই জন্য ওনার নাম অনুসারে এটা নাম রাখা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর বাকি যেগুলো আছে, হ্যাঁ, এই সবগুলাই হচ্ছে আমাদের অ্যাসিনার সেল। আমরা প্যানক্রিয়াস যখন পড়েছিলাম তখন আমরা এটা সম্পর্কে ডিটেইল পড়েছিলাম যে অ্যাসিনার সেলটা পড়েছিলাম। অ্যাসিনার সেলের কাজটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইমটা সিক্রেশন করা, ডাইজেস্টিভ জুসটা সিক্রেশন করা। আর ওই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, দ্বীপের মতো, এগুলো হচ্ছে হরমোন সিক্রেশন করে। কি হরমোন সিক্রেশন করে? ইনসুলিন এবং গ্লুকাগন, দুইটা হরমোন সিক্রেশন করে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। আর এই ছাড়া বাকি যে অ্যাসিনার সেলগুলো আছে, অ্যাসিনার সেলগুলো হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন করে। দেখেন প্রত্যেকটা সেলের সাথে এরকম ডাক্ট আছে, নল আছে, পথ তৈরি করা আছে। এই পথ দিয়ে দিয়ে সিক্রেটরি এনজাইমস গুলো পথ দিয়ে দিয়ে এসে এই যে মূল প্যানক্রিয়াটিক ডাক্ট আকারে সরাসরি চলে যায় কোথায়, সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামের মধ্যে। এই এর কাজটা হচ্ছে এক্সোক্রাইন। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কাজটা হচ্ছে এন্ডোক্রাইন। দেখেন এগুলো হচ্ছে নালীবিহীন গ্রন্থি, হ্যাঁ, সরাসরি সিক্রেশনে ব্লাডে চলে যাবে। আর এগুলো হচ্ছে নালীযুক্ত গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সো মানে বাইরে, মানে গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা বের হয়ে এই নল দিয়ে 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 দূরে গিয়ে কাজ করবে।
যেখান থেকে সিক্রেশন হবে তার থেকে দূরে কোথাও গিয়ে কাজ করবে, সেটা হচ্ছে এক্সোক্রাইন। প্যানক্রিয়াটিক সিক্রেশনটা আমরা বলেছিলাম যে প্যানক্রিয়াসের দুই ধরনের ফাংশন আছে, যেটা একটু আগে বলেছিলাম, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন। হ্যাঁ, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিনের কাজটা হচ্ছে রক্তের মধ্যে থেকে গ্লুকোজের অণুটাকে বা শর্করার অণুটাকে ধরে ধরে সেলের মধ্যে ঢুকাই দেওয়া, কোষের মধ্যে ঢুকাই দেওয়া। হ্যাঁ, যখনই দেখবে যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি, ইনসুলিন কি করে অতিরিক্ত গ্লুকোজটাকে ধরে ধরে সেলের মধ্যে ঢুকাই দেয়। আর গ্লুকাগনের কাজ হচ্ছে, গ্লুকাগন যখন দেখে যে সেলের ভিতরে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি, সুগারের পরিমাণটা বেশি, তখন সেলের ভিতর থেকে কার্বোহাইড্রেটটাকে বের করে দেয়। কারণটা হচ্ছে যেখানে সুগারের পরিমাণটা, যদি সেলের ভিতরে সুগারের পরিমাণটা বেশি থাকে, তখন এই অতিরিক্ত সুক্রোজের কারণে সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যায়, তখন সেলটা নষ্ট হয়ে যায়, সেল ডেথ হয়। এই সেল ডেথ যেন না হয় এই জন্য গ্লুকাগন কি করে, সেলের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি হলে সেটাকে আস্তে সেলের ভিতর থেকে বের করে দেয় ব্লাডের মধ্যে। আর ইনসুলিনের কাজ হচ্ছে ঠিক উল্টা, দুইজনেই একই জায়গা থেকে সিক্রেশন হচ্ছে, অথচ দুইজনের কাজ হচ্ছে দুই রকম। কেউ সেল থেকে ব্লাডের মধ্যে নিয়ে আসতেছে, আবার কেউ ব্লাড থেকে সেলে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার এন্ডোক্রাইন ফাংশন। আর এক্সোক্রাইন ফাংশনের মধ্যে যেটা, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করা। এই প্যানক্রিয়াটিক জুসের আবার দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা প্রজাতি আছে। একটা হচ্ছে অ্যাকুয়াস প্রজাতি, আবার আরেকটা হচ্ছে এনজাইমেটিক প্রজাতি। একটা হচ্ছে অ্যাকুয়াস কম্পোনেন্ট আর একটা হচ্ছে এনজাইমেটিক কম্পোনেন্ট। অ্যাকুয়াস কম্পোনেন্ট কোনটা? অ্যাকুয়াস কম্পোনেন্ট হচ্ছে বাইকার্বনেট, যেটাকে আমরা বলছিলাম। এটার মূল কাজটা হচ্ছে ওই যে স্টোমাক থেকে যে খাবারটা আসছে সেটাকে নিউট্রালাইজ করা, হ্যাঁ, অ্যাসিড মিডিয়ামটাকে নরমাল মিডিয়ামে পরিণত করা। আর আরেকটা যেটা সে বলছিলাম যে এনজাইমেটিক কম্পোনেন্ট, এই এনজাইমেটিক কম্পোনেন্টের মূল কাজটা হচ্ছে হজমের কাজগুলো করা। কি কি হজম করা? ডাইজেস্ট করা, বিশেষত কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। ম্যাক্সিমাম প্রোটিনই কিন্তু হজম হয়ে যায় স্টোমাকের মধ্যে, সামান্য একটু ডিউডেনাম এবং স্মল ইন্টেস্টাইনে চলে আসে। আর ম্যাক্সিমাম কার্বোহাইড্রেটটাই হজম হয় ডিউডেনামে এসে, স্টোমাকে তেমন বেশি কার্বোহাইড্রেটটা হজম হয় না, শুধু ভেঙে চুরে ভেঙে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত হয়। মূল হজমটা ডিউডেনামে এসে করে। প্যানক্রিয়াটিক এনজাইম মধ্যে কি কি জিনিস থাকে, কি কি এনজাইম থাকে? ট্রিপসিন থাকে, কাইমোট্রিপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ, চারটা এনজাইম থাকে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে। ওই যে অ্যাসিনাস সেল আমরা দেখেছি, অ্যাসিনাস সেল থেকে, এই যে অ্যাসিনাস সেল থেকে যে এনজাইমগুলো আসতেছে, এই এনজাইমগুলোর মধ্যে কি কি জিনিস থাকে? চারটা এনজাইম থাকে। লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে, ট্রিপসিন থাকে এবং কাইমোট্রিপসিন থাকে। এই চার ধরনের এনজাইম থাকে। চার ধরনের এনজাইম চারটা খাবারকে হজম করে। কোনটা আমিষকে হজম করে, কোনটা কার্বোহাইড্রেটকে হজম করে, কোনটা ফ্যাটকে হজম করে, কোনটা লিপিডকে হজম করে। অ্যালকালাইন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিন, এই যে আমরা বলেছি যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে অ্যাক্টিভ ফর্মে। যখন ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেশন থাকে তখন সেটার নাম হয়ে যায় ট্রিপসিনোজেন। হ্যাঁ, যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন তার নাম হয় ট্রিপসিন। ঠিক একইভাবে ওটা হচ্ছে কাইমোট্রিপসিন, অ্যাক্টিভ হয়ে গিয়ে হলো কাইমোট্রিপসিন, ইনঅ্যাক্টিভ থাকা অবস্থা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। ঠিক একইভাবে আরেকটা জিনিস হচ্ছে প্রোঅ্যাব্রক্সিপেপটাইডেজ। হ্যাঁ, এটা আমিষটাকে হজম করে। আরেকটা হচ্ছে অ্যামাইলেজ, বা এর আরেকটা নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। হ্যাঁ, স্টেপসিন, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, যেটা ফ্যাটটাকে হজম করে। এবং নিউক্লিয়াসটা হচ্ছে আমরা যে নিউক্লিক অ্যাসিড গুলো খাচ্ছি খাবারের মধ্যে, প্রোটিনের অণু, হ্যাঁ, সেগুলোকে হজম করা হচ্ছে নিউক্লিয়েজ এনজাইমটার কাজ। এখানে টোটাল প্যানক্রিয়াটিক জুসটার সুন্দর একটা জাস্ট এট এ গ্ল্যান্স দেয়া আছে। যেমন স্টার্চ নামক যে খাবারটা আছে, শর্করাটা, এটার উপরে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কাজ করে, করে সেটাকে ম্যালটেজ এবং ম্যালটোরিয়েজ এর মধ্যে ভেঙে এটাকে ম্যালটোজ এবং ম্যালটোরিয়েজ তৈরি করে। ঠিক একইভাবে ফ্যাট, যেটা চর্বি জাতীয় খাবার যেটা আমরা খাচ্ছি, ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, কয়েকদিন আগে কোরবানি গেল, আমাদের সবার বাসায় গরুর গোশত আছে, খাসির গোশত আছে, হ্যাঁ, ওটার মধ্যে চর্বি আছে। এই চর্বিগুলা কি অন্য কিছু না, জাস্ট ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা যখন আমরা খাচ্ছি তখন আমার ডিউডেনামে যখন যাচ্ছে, তখন প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসছে, এসে কি করতেছে? কোন জুসটা আসতেছে? লাইপেজ এবং কোলাইপেজ নামক জুসটা আসতেছে। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে এই লাইপেজ এবং কোলাইপেজ এনজাইমটা এসে আমার এই ট্রাইগ্লিসারাইড বা একটি ফ্যাটটা আমি খেলাম, সেটাকে ভেঙে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আমাদের শরীর এই ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাবজর্ব করে নেয়। ফ্যাটটা ভেঙে যখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তখন গিয়ে আমরা খাবারটা আমার অ্যাবজর্ব হয়। এর আগ পর্যন্ত চর্বির কণাগুলা
অ্যাবজর্ব হয় না, যতক্ষণ না সেটা ভেঙে মনোগ্লিসারাইড বা গ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে। এই কাজটা করে কে? ডিওডেনামে করে। ডিওডেনামে জায়গাটা হচ্ছে ডিওডেনাম, আর করে কে? প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে তো অনেকগুলো জুস আছে, কে করে? লাইপেজ করে এবং কোলাইপেজ করে। এরপর আমরা আরেকটা এনজাইমের নাম পড়েছিলাম যে ট্রিপসিনোজেন। এই ট্রিপসিনোজেন এন্টারোকাইনেজ এনজাইমটার উপস্থিতিতে ট্রিপসিনোজেনটা অ্যাক্টিভ হয়ে যায় ট্রিপসিনে। সেই ট্রিপসিনটা প্রোটিনটার উপরে কাজ করে, প্রোটিনটার উপরে কাজ করে প্রোটিনের অণুটাকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। ঠিক একইভাবে কাইমোট্রিপসিনোজেন এনজাইমটা ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ অবস্থায় প্যানক্রিয়াসের জুসের মধ্যে সিক্রেশন হয়, হওয়ার পরে সেটা যখন এন্টারোকাইনেজ এনজাইমটার সংস্পর্শে আসে সেটা কাইমোট্রিপসিনে পরিণত হয়, হয়ে সেই প্রোটিনটাকে আবার ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। ফাইনালি যে এনজাইমটা কার্বক্সি পলিপেপটাইডেজ, সেটা এবার এই পলিপেপটাইডের উপর কাজ করে সেটাকে অ্যামাইনো অ্যাসিডে, দ্যাট ইজ আমিষ জাতীয় খাবারটাই অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। যখনই আমিষ জাতীয় খাবারটা বা প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড না হবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাবজর্ব হয় না। যখনই প্রোটিনটা ভেঙে বা আমিষটা ভেঙে যখন অ্যামাইনো অ্যাসিড হবে তখনই সেটা আমাদের শরীরের জন্য অ্যাবজর্ব হবে, গ্রহণ উপযোগী হয়ে যাবে। আর ঠিক একইভাবে ফ্যাটটা ততক্ষণ অবজর্ব হবে না যতক্ষণ পর্যন্ত না ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। আর সেই কাজটা করবে কে? সেই প্যানক্রিয়াটিক জুসটা। কি কি? লাইপেজ এবং কোলাইপেজ। এটা হচ্ছে আমাদের লিভার এবং গলব্লাডারের চিত্র, যেটা আমরা আগে পড়ে আসছি। যে গলব্লাডার সবুজ রঙের, এটা গলব্লাডার থেকে পিত্তটা আসবে, পিত্তটা এসে প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে মিলিত হয়ে কমন ডাক্ট আকারে আমাদের এই সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে এসে ওপেন হবে। তাহলে দেখেন স্টোমাকের মধ্যে আমরা একটা জিনিস পড়েছিলাম, যে আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখেন স্টোমাকের মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম যে মিউকাস সিক্রেশনের মধ্যে আমরা বলেছিলাম যে স্টোমাকের মিউকাসটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সলিউবল আর একটা হচ্ছে ইনসলিউবল। সলিউবলের কাজটা তো আমরা বলেছি খাবারটাকে চিল করা, আর ইনসলিউবলের কাজটা বলছিলাম যে সেটা স্টোমাক এবং ডিওডেনামের লাইনিং এপিথেলিয়ালটাকে সেভ করা, যেন হাইড্রোক্লোরিক অ্যাসিড এই শক্তিশালী অ্যাসিড যুক্ত খাবারটার সংস্পর্শে না আসে। দেখেন কেন এটা দরকার, আমার ইনসলিউবল মিউকাসটা কেন দরকার। আমরা যদি এই চিত্রটা দেখি, দেখেন আমার ক্ষারীয় মিডিয়ামটা আসতেছে কোত্থেকে? সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ডিওডেনামের সেকেন্ড পার্ট, এই ডিওডেনামের চারটা পার্ট আমরা পড়ে আসছিলাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এর মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে হচ্ছে আমার এই প্যানক্রিয়াটিক ডাক্টটা এসে ওপেন হলো, বা কমন বাইল ডাক্টটা এসে পুরোটা বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটের দুটো একসাথে আমার সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে এসে ওপেন হলো। তাহলে খাবারটা হলো আমার এখানে স্টোমাকের মধ্যে, স্টোমাকের ভিতর থেকে এসে যখন ফার্স্ট পার্ট পার হয়ে সেকেন্ড পার্টে আসবে তখনই না সেটা ক্ষারীয় মিডিয়াম হবে, তখন গিয়ে সে নিউট্রালাইজ হবে। কিন্তু এর আগ পর্যন্ত ফার্স্ট পার্টে এটাকে প্রোটেকশন দিবে কে? এই কাইম যুক্ত খাবারটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত খাবারটাকে। সেই কাজটাই করে কিন্তু আমার ওই স্টোমাকের ইনসলিউবল মিউকাস যেটা, সেটা কি সুন্দর অটোমেটিক ভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করে ফেলছে। এতটুকু যেন ক্ষতি না হয় এই জন্য আবার ইনসলিউবল মিউকাস সেখানে দরকার ছিল, এই জন্য ইনসলিউবল মিউকাস দিয়ে দিয়েছে। এখানে যখন আসে সেকেন্ড পার্টে যখন আসে তখন ইনসলিউবল মিউকাসের আর কোনো কাজ নাই, তখন ইনসলিউবল মিউকাস ডাইজেস্ট হয়ে যায়, তখন এখান থেকে প্যানক্রিয়াটিক জুসে খাবারটাকে নিউট্রালাইজ করে দেয়। একেবারে পুরোটাই অটোমেটিক একটা বিষয়। লিভার থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমরা বলছি বাইল আসে। লিভারের কাজটা আমরা ডিটেইল লিভারের মধ্যে পড়েছি, এখানে জাস্ট অল্প একটু, সেটা হচ্ছে মেটাবলিক রেগুলেশন। যে এই যে আমরা একটু পরে অ্যাবজর্পশন পড়বো, অ্যাবজর্পশন হওয়া মানে কি? যে খাবারটা শোষণ হওয়া। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা ভিলাই পড়ে আসছিলাম, ভিলাই দিয়ে অ্যাবজর্ব হলো, হয়ে সে কোথায় চলে গেল? ব্লাডের মধ্যে চলে গেল। ব্লাড কি করবে খাবারটাকে? ব্লাড সোজা নিয়ে লিভারকে দিয়ে আসবে। লিভার হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা স্টোর রুম, একদম স্টোর হাউস হিসেবে কাজ করে লিভার। স্টোর অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট এন্ড ভিটামিনটাকে সে জমা করে রাখে। এরপরে জমা করে রেখে সে কি করে? আমরা স্টোর রুমে কি করি? জিনিসপত্র জমা করে রাখি, এরপরে যখন যেটা দরকার হয় আস্তে আস্তে স্টোর রুম থেকে একটা একটা করে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক লিভারের কাজটা হচ্ছে একই জিনিস। সে স্টোর হাউস হিসেবে কাজ করে, স্টোর অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট এবং ভিটামিন, যে নিউট্রিয়েন্ট এবং ভিটামিন গুলো অ্যাবজর্ব হলো সেটাকে সে জমা করে রাখে। এরপরে প্রয়োজনের সময় সে কি করে? রিলিজ নিউট্রিয়েন্ট অ্যাজ নিডেড, যখন দরকার হয় তখন সেই পুষ্টি উপাদানগুলোকে আস্তে আস্তে সিক্রেশন করে। এরপরে যেটা হচ্ছে হেমাটোলজিক্যাল রেগুলেশন, যেটা হচ্ছে আমরা তো জানি যে আমাদের একটা আরবিসি হইতে রক্তকণিকা একটা 120 দিন বাঁচে। হ্যাঁ,
4 মাস বাঁচলো, 4 মাস পরে সে কি করবে? 4 মাস পর তোর এই আরবিসিটা, রেড ব্লাড সেলটা মারা গেল, তখন সে কোন দিকে যাবে? তখন সে চলে যাবে লিভারের কাছে। লিভার সেটাকে কি করবে? ব্রেকডাউন করবে, ভাঙবে, ভেঙে সে বিলিরুবিন তৈরি করবে। বিলিরুবিন তৈরি করে সে ইউরিনের আকার, ইউরিন দিয়ে, প্রস্রাব দিয়ে বা আমাদের স্টুলের সাথে বের করে দিবে। কোনো কারণে যদি বের হতে না পারে, তখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন আমরা বলি যে কি জন্ডিস হচ্ছে। তাহলে এই যে রিমুভ ওল্ড আরবিসি, এটাকে রিমুভ করা, এটাও একটা লিভারের কাজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্লাজমা প্রোটিন প্রোডাকশন। হ্যাঁ, আমাদের যে রক্তের মধ্যে তো আমরা দুটো উপাদান পড়েছিলাম, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকার মধ্যে আমরা পড়েছিলাম আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট ইত্যাদি। কিন্তু রক্ত রস যেটা, সেটা হচ্ছে প্লাজমা। এই রক্ত রসের মধ্যে 90% এর ম্যাক্সিমামই থাকে প্রোটিন। এই প্লাজমা প্রোটিনটা প্রোডাকশন করা হচ্ছে লিভারের আরেকটা কাজ। আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে বাইল প্রোডাকশন করা, সেটা তো আমরা সবাই জেনে গেছি এখন। এই বাইলের কাজটা কি? ফ্যাটটাকে হজম করা এবং অ্যাবজর্বে সহায়তা করা। আর গল ব্লাডারের কাজ হচ্ছে অন্য কিছু না, সে জাস্ট রিজার্ভার হিসেবে কাজ করে এবং প্রয়োজনীয় সময় সে বাইলটাকে সিক্রেশন করে। এরপরে খাবারটা চলে আসলো আমার ডিউডেনাম পার হয়ে স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে এসে কি করলো? সিক্রেশন ফ্রম ডিউডেনাল গ্ল্যান্ড। স্মল ইন্টেস্টাইন তো ডিউডেনাম থেকে শুরু করে একেবারে সিকাম পর্যন্ত, পুরোটাই পর্যন্ত। তাহলে সিক্রেশন ফ্রম ডিউডেনাল গ্ল্যান্ড এন্ড ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। হ্যাঁ, ডিউডেনাল মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যে তো ডিউডেনাম থেকে শুরু করে সিকাম পর্যন্ত, এর মধ্যে ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। এর মধ্যে কতগুলো গ্ল্যান্ড আছে, আমরা যেটা ডিউডেনাম যখন পড়েছিলাম তখন জেনেছি। হ্যাঁ, ডিউডেনাল গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন হয়, আর বাকি কিছু সিক্রেশন হয় ইন্টেস্টাইনের মধ্যে। ছোট ছোট কিছু গ্ল্যান্ড আছে, আমরা ইন্টেস্টাইনের মধ্যে দেখেছি, সামনে দিকে আবার দেখি। এই যে টোটাল স্মল ইন্টেস্টাইন থেকে যে সিক্রেশনটা হয়, সেটা হচ্ছে মোটামুটি প্রতিদিনে 1 থেকে 3 লিটার। আমরা বলেছিলাম যে টোটাল ডাইজেস্টিভ জুস মুখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমাদের যতটুকু লিকুইড দরকার হয়, জুস দরকার হয় খাবারটাকে হজম করার জন্য, সেটা হচ্ছে মোটামুটি প্রায় 6 লিটারের মতো। এই 6 লিটারের মধ্যে 1 থেকে 3 লিটারই হয় সিক্রেশন হয় শুধুমাত্র আমাদের ভুঁড়ির ভিতরে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এই স্মল ইন্টেস্টাইনের যে সিক্রেশন থাকে, সেটার মধ্যে কি কি জিনিস থাকে? ইনঅর্গানিক আয়ন থাকে, মিউকোপ্রোটিন থাকে, আইজিএ থাকে এবং বিভিন্ন ধরনের এনজাইম থাকে। কাজটা কি? প্রোটেক্টিভ ইফেক্ট বাই মিউকাস, ডাইজেশন বাই এনজাইম সাচ অ্যাজ পেপটাইডেজ, সুক্রেজ, লাইপেজ, ডিভিশন। এই যে খাবারটা তো আমার চলমান, এক জায়গায় তো সে স্থির নেই। স্টোমাকে সে হয়তো কয়েক ঘন্টা সে স্থির ছিল, 3 থেকে 4 ঘন্টা সে স্থির ছিল, এরপর থেকে তো সে চলমান। যখন ডিউডেনামে শুরু হয়ে গেল, ঢুকে গেল খাবারটা, তখন তো সে আর স্টপ নেই, সামনের দিকে সে এগুচ্ছে এগুচ্ছে এগুচ্ছে। তাহলে এই যে সামনের দিকে যখন যতই সে সামনের দিকে আগাচ্ছে, খাবার কিন্তু পুরোটাই কিন্তু হজম হচ্ছে না, কিছু কিছু থেকে যাচ্ছে, কিছু হজম হয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কিছু থেকে যাচ্ছে। এই যেগুলো থেকে যাচ্ছে, সেগুলো যত সামনে যাচ্ছে তত আস্তে আস্তে সিক্রেশন হচ্ছে। যে সিক্রেশনটা আমার স্টোমাকেও ছিল, সেটা ডিউডেনামেও আছে, সেটা জিওজেনাম ইলিয়ামের মধ্যেও সামান্য পরিমাণে। এই যে পেপটাইডেজ, এই হরমোনটা সিক্রেশন হচ্ছে কোথায়? ম্যাক্সিমামই হয়ে যাচ্ছে কিন্তু আমার স্টোমাকে, কিন্তু অল্প কিছু আবার স্মল ইন্টেস্টাইনেও সিক্রেশন হচ্ছে। সুক্রেজ, সেটাও ডিউডেনাম থেকে আমাদের স্টোমাক থেকে সিক্রেশন হচ্ছে, এখানেও কিছু হচ্ছে। লাইপেজ প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থেকে আসছে, আবার স্মল ইন্টেস্টাইন থেকেও কিছু পরিমাণে সিক্রেশন হচ্ছে। এর কারণটা হচ্ছে, কারণ খাবার যখন ডিউডেনাম পার হচ্ছে, তখন কিন্তু সবগুলো এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবগুলো হজম হচ্ছে না, কিছু পরিমাণ হজম হচ্ছে, কিছু থেকে যাচ্ছে। বাকিগুলো যেন হজম হয়ে যায়, এই জন্য আমাদের ওই ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থেকে এই এনজাইমগুলো আবার নতুন করে সিক্রেশন হয়। যে গুরুত্বপূর্ণ দুটো গ্ল্যান্ড, সেটা হচ্ছে গ্ল্যান্ডস অফ ব্রুনার, আর একটা হচ্ছে ক্রিপস লিউবারকুল। গ্ল্যান্ডস অফ ব্রুনার হচ্ছে আমার ডিউডেনামের মধ্যে, আর বাকি পুরো ইন্টেস্টাইনটার মধ্যে হচ্ছে ডিউডেনামের পর থেকে শুরু করে জিওজেনাম, ইলিয়াম, সিকাম, এই পুরোটার মধ্যে হচ্ছে ক্রিপস লিউবারকুল গ্ল্যান্ডটা, যেটা আমরা চিত্রের মধ্যে দেখেছিলাম। এখানে যদি আরেকবার দেখি, এটা হচ্ছে আমাদের ডিউডেনামের একটা চিত্র। হ্যাঁ, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের চিত্র। এই যে দেখেন, ডিউডেনামের মধ্যে এই যে ছোট ছোট যে গ্ল্যান্ড, এখানে অনেকগুলো গ্ল্যান্ড একসাথে আছে। এই গ্ল্যান্ডগুলোর নাম হচ্ছে ব্রুনার গ্ল্যান্ড। এই ব্রুনার গ্ল্যান্ডের কাজটা হচ্ছে কি, অন্য কিছু না, সে কনফার্ম টু সাব মিউকোসা অফ দ্য ডিউডেনাম এন্ড সিক্রেটস মিউকাস অনলি। এখান থেকে মিউকাসটাকে সিক্রেশন করবে ব্রুনার গ্ল্যান্ড থেকে, এবং কি করবে? বাইকার্বনেট সিক্রেশন করবে, যেটা আমার খাবারটাকে নিউট্রালাইজ করবে। আরেকটা হচ্ছে ক্রিপস লিউবারকুল। পাশের চিত্রটার মধ্যে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার ইন্টেস্টাইনাল যে ভিলাই আছে, ভিলাইয়ের একটা চিত্র।
আঙ্গুলের মতো যে প্রজেকশন আছে সেটাকে আমরা বলেছিলাম যে ভিলাই। গরু জবাই করলে গরুর ভুঁড়ির ভিতরে দেখবেন মৌচাকের মতো কতগুলো কালো 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 ব্রাশের মতো দেখতে 6 কোণ আকৃতি মৌচাকের মতো, এদের নাম হচ্ছে ভিলাই। হ্যাঁ, এই ভিলাইয়ের কাজটা হচ্ছে খাবারটাকে অ্যাবজর্ব করা এবং ডাইজেস্ট করা। এর মধ্যে দেখেন এটা হচ্ছে বড় একটা ভিলাইয়ের চিত্র। এর মধ্যে দেখেন এই যে গোল গোল যে সেলগুলো আছে, হ্যাঁ হলুদ রঙের যেগুলো সেগুলো হচ্ছে প্যানিট সেল, এবং গোল যেগুলো আছে সেগুলো হচ্ছে গবলেট সেল। এই গবলেট সেলটার কাজটা হচ্ছে মিউকাস সিক্রেশন করা, আর প্যানিট সেলটার কাজ হচ্ছে এনজাইম সিক্রেশন করা। এই দুটো সেলই একসাথে, দুই ধরনের সেলকে একসাথে বলা হচ্ছে ক্রিপস অফ গ্লুগারকুন। এবং এটা এই যে এরকম সারফেস এরিয়া বড় হওয়ার কারণে এটা ভাঁজ ভাঁজ হয়ে থাকে, এটা হচ্ছে ক্রিপস। এই ভাঁজ করা অংশটার নাম হচ্ছে ক্রিপস, আর ক্রিপস এর মধ্যেই এই পিনেট সেল এবং গবলেট সেল গুলো থাকে। গবলেট সেলের কাজ হচ্ছে মিউকাস, ওই যে খাবারটা যেন পিচ্ছিল পুরোটাই স্লিপ করে 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 যেন একদম অ্যানাস পর্যন্ত চলে যায়, এই জন্য একটু পর পর মিউকাস সিক্রেশন হচ্ছে, মিউকাসটা খাবারটাকে পিচ্ছিল করতেছে। আর পিনেট সেল থেকে এনজাইম সিক্রেশন হয় কি জন্য, যে খাবার যতটুকু খাবার আমার স্টোমাকে হজম হয়ে গেছে সেটা তো হলো, বাকি যেগুলো ছিল তার কিছু অংশ ডিউডেনামে হজম হলো, বাকি যেগুলো ছিল সেগুলা এই ডিউডেনাম এবং ইলিয়ামে হজম হওয়ার জন্য কিছু পরিমাণ গবলেট সেল থেকে এনজাইম গুলো সিক্রেশন, সেম এনজাইমই জাস্ট শুধু নামটা ভিন্ন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি কি জুস থাকে, কালেক্ট সিক্রেশন অফ দ্য ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, অ্যালকালাইন ইন নেচার। এই বৈশিষ্ট্যটা কি স্মল ইন্টেস্টাইনের যে সিক্রেশনটা থাকে সেটা হচ্ছে অ্যালকালাইন, সে একই রকম ক্ষারীয়, এটা কিছু এনজাইম মিউকাস এবং ইনঅর্গানিক সল্ট সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট থাকে এর মধ্যে। এর মধ্যে কি কি এনজাইম থাকে, প্রোটিয়েজ থাকে যেটা প্রোটিনটাকে হজম করবে, ওই যে স্টোমাকে তো প্রোটিন হজম হলো, কিছু ডিউডেনামে হলো, বাকি অল্প যেগুলো হজম এখনো হয় নাই সেগুলা এই প্রোটিয়েজ এনজাইমের কারণে স্মল ইন্টেস্টাইনে এসে হজম হয়ে যায়, ডাইপেপটাইডেজ এবং প্রোটিন। ঠিক একইভাবে অ্যামাইলেজ যেটা আমার শর্করাটাকে ডাইজেস্ট করার কথা ডিউডেনামে, কিছু পরিমাণ তো থেকে যায়, পুরোটা ডিউডেনামে হজম হয় না, ইন্টেস্টাইনে খাবারটা চলে আসছে, হ্যাঁ জিওজেনাম ইলিয়ামে খাবারটা চলে আসছে, তখন ওই জিওজেনাম ইলিয়ামের সেল থেকে অ্যামাইলেজটা সিক্রেশন, সেটাকে ম্যালটেজ, আইসোমেন্টেজ, ল্যাকটেজ, সুক্রেজে পরিণত করে। লাইপেজটা কাজ করে ফ্যাটটার উপরে, সবগুলো ফ্যাট কিন্তু ডিউডেনামে হজম হয় না, ভিতরের দিকে যখন চলে আসে তখন সেখান থেকে এই লাইপেজ এনজাইমটা এসে খাবারটাকে হজম করে। এখানে হচ্ছে টোটাল পুরো স্মল ইন্টেস্টাইনটার একটা এক নজরে, এতক্ষণ যা বললাম পুরোটা জাস্ট একটা স্লাইডের মধ্যে, যে ডাইপেপটাইডেজ এনজাইমটা কি করে পেপটাইড খাবারটাকে, পেপটাইডটা আসলে থেকে প্রোটিনটা ভেঙে পেপটাইড হয়, পেপটাইডটা পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিড হয়, তখন শরীর আমার সেটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক একইভাবে মল্টেজ সেটা আছে কোত্থেকে, সেটা আছে কার্বোহাইড্রেট থেকে। এই কার্বোহাইড্রেট মল্টোজটার উপরে মল্টেজ এনজাইমটা কাজ করে সেটাকে গ্লুকোজে পরিণত করে, তখন গ্লুকোজ আমার শরীরে অ্যাবজর্ব হয়। কার্বোহাইড্রেট যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে ভেঙে 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 গ্লুকোজে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত শরীর সেটা অ্যাবজর্ব করতে পারে না। ঠিক একইভাবে প্রোটিনের অণু যতক্ষণ না অ্যামাইনো অ্যাসিড হবে তখন সেটা অ্যাবজর্ব করতে পারে না। ঠিক একইভাবে ল্যাকটেজটা কাজ করে দুধের উপরে, দুধের ল্যাকটোজের উপরে করে সেটাকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত না হওয়া পর্যন্ত সেটা অ্যাবজর্ব হয় না। ঠিক একইভাবে সুক্রেজের উপরে কাজ করে গ্লুকোজ, এগুলো সবগুলো এই যে ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রেজ এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে। এই 3-4 ধরনের কার্বোহাইড্রেটের উপর এক এক ধরনের জন্য এক এক ধরনের এনজাইম সিক্রেশন হচ্ছে। নিউক্লিওটাইডেজ সেটার উপরে কাজ করে, নিউক্লিওটাইডটাকে সুগার এবং ক্ষারে পরিণত করে। ডাই এবং মনোগ্লিসারাইডটা সেটা সরাসরি ফ্যাট থেকে আসে, ওই যে গরুর চর্বি যেটা বলছিলাম, খাঁটি চর্বি আমরা যেটা খাচ্ছি, সেটার উপর লাইপেজটাকে কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাইড। এটা হচ্ছে আমার টোটাল যে 6 ধরনের খাদ্য উপাদান আছে, তার মধ্যে ভিটামিন এবং পানি বাদে বাকি যে 4টা আছে সেই 4টার 1 নাম্বারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে, পরের 3টা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের জন্য, এবং একদম শেষেরটা হচ্ছে আমার ফ্যাটের জন্য। লার্জ ইন্টেস্টাইনে তেমন কোনো হজম হয় না, সেখানে শুধু সামান্য পরিমাণে অ্যালকালাইন সিক্রেশন হয়, যেটা জাস্ট শুধু অ্যাসিড, ফাইনালি অ্যাসিড মিডিয়ামটাকে একেবারে নিউট্রালাইজ করার জন্য। তবে এখানে পুরোটা কাজ হচ্ছে, লার্জ ইন্টেস্টাইনে পুরোটা কাজ হচ্ছে শুধু অ্যাবজর্ব করে নেওয়া। সিক্রেশন অফ মিউকাস এবং মিউকাস সিক্রেশন যেন
ওয়াস্ট প্রোডাক্টটা পিচ্ছিল থাকে, লুব্রিকেট থাকে, ফেকাল ম্যাটারটা যেন লুব্রিকেট থাকে, অ্যাবজর্ব হয় ভিটামিন বি এবং ভিটামিন কে অ্যাবজর্বটা হয় সবশেষে গিয়ে একেবারে লার্জ ইন্টেস্টাইনে। দেখবেন গরু জবাই করলে ভিতরে ভুঁড়ির ভিতরে ছোট 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 কতগুলো পোকা দেখা যায়, হ্যাঁ, লেদা পোকার মতো ছোট ছোট কতগুলো পোকা কিলবিল কিলবিল করে, আমাদের ভুঁড়ির মধ্যেও আছে। এগুলোর নাম হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লোরা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। খাবারটাকে দেখেন আমরা শক্ত ভাত খাচ্ছি, হ্যাঁ, বের হয়ে যাচ্ছে কি একেবারে সেমি সলিড, অর্ধ স্বচ্ছ মানে অর্ধ শক্ত একটা পদার্থ বের হয়ে যাচ্ছে শরীর থেকে, না একেবারে পানি বের হচ্ছে না একেবারে শক্ত বের হচ্ছে। এই যে খাবারটাকে যেরকম ঘন করা, সেটা কাজ হচ্ছে ইন্টেস্টাইনাল ফ্লোরার কাজ। যাদের আইবিএস আছে, ইরিটেটিং বাউল সিনড্রোম যাদের আছে, তাদের প্রবলেমটা কোথায় হয় জানেন? তাদের প্রবলেমটা হয় এই যে ইন্টেস্টাইনাল ফ্লোরা যেগুলো আছে এগুলো থাকে না, বা এগুলো পরিমাণে যতটুকু থাকার কথা তার চাইতে কম থাকে। কম থাকার কারণে তাদের ঘন ঘন ওই পায়খানা খুব পাতলা হয়, না একেবারে সলিড হয় না একেবারে পাতলা হয়, এবং ঘন ঘন পায়খানা দেখতে হয়। কারণ এদের এই যে খাবারটাকে যে সলিড করার কথা, একটু শক্ত করার কথা, সেই কাজটা করে আমাদের এই ইন্টেস্টাইনাল ফ্লোরা গুলা। যাদের আইবিএস আছে তাদের এই ইন্টেস্টাইনাল ফ্লোরা গুলা পরিমাণটা কম থাকে, বিশেষত অ্যান্টিবায়োটিক খেয়ে 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 এই ফ্লোরা গুলা নষ্ট করে ফেলে। আর ডাক্তারের কাছে গেলেই তো অ্যান্টিবায়োটিক ধরাই দেয়, খেলো আর আমাদের এই ইন্টেস্টাইনাল ফ্লোরা গুলো মারা যায়, এক পর্যায়ে গিয়ে সেটা আইবিএস এ পরিণত হয়। আমাদের ডাইজেশন মোটামুটি একদম কমপ্লিট শেষ। টোটাল পুরোটার মেকানিজমটা এখানে একইভাবে, জাস্ট একটা কথা আমরা যা বলছি পুরোটাকে এখানে বলে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে আর আধা ঘন্টা লাগবে মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশনটা হচ্ছে চিবানো এবং গিলে ফেলা, আর কেমিক্যাল ডাইজেশন এতক্ষণ যেটা বললাম এনজাইম দিয়ে অ্যাবজর্ব করা, সেটা হচ্ছে ডাইজেস্ট করা, সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। আর অ্যাবজর্পশনটা কাকে বলছে? অ্যাবজর্পশন হচ্ছে এই যে খাবারটা আমরা লাস্ট যে স্লাইডটা আমরা দেখলাম, এই স্লাইডটা, হ্যাঁ, এই যে আমিষ জাতীয় খাবারটা ডাইজেস্ট হয়ে আমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো, এই তিনটা হলো আমার কার্বোহাইড্রেট বা শর্করা, সেটা আমার গ্লুকোজে পরিণত হলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মাইন্টোজে পরিণত হলো, হ্যাঁ। এরপরে আমার এই যে চর্বিটা একেবারে শেষে, চর্বিটা আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলো। এই যে কাজগুলো করলো এটা হচ্ছে আমাদের কেমিক্যাল ডাইজেশন, যেটাকে আমরা বলছি কেমিক্যাল ডাইজেশন বাই এনজাইম। এরপরে খাবারটা কি করে অ্যাবজর্ব হয়ে যায়, দ্য প্রসেস অফ মুভিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট টু দ্য ব্লাড স্ট্রিম। হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে যখন ব্লাডে ঢুকে যাবে সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাবজর্পশন। আর ট্রান্সপোর্ট কাকে বলতেছে? যে সেটা যখন ব্লাড স্ট্রিম থেকে সরাসরি সার্কুলেটরি সিস্টেমে চলে যাবে ব্লাডের মাধ্যমে এবং লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে সরাসরি লিভারে চলে যাবে, এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট। আর ইলিমিনেশনটা হচ্ছে কি শরীর থেকে জিনিসটাকে, অপ্রয়োজনীয় অংশটাকে বের করে দেওয়া, সেটা হচ্ছে ইলিমিনেশন। এটা হচ্ছে জাস্ট যে আমরা যেটা বলেছিলাম যে একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, এই যে খাবারটা ভিতরে এদিক সেদিক নড়াচড়া করে দেওয়া, হ্যাঁ, এটা হলো মেকানিক্যাল। মাসগুলোর ভিতরে যে ইন্টেস্টাইনের মধ্যে যে মাসেল গুলো আছে, আমরা স্টোমাকের মাসেল গুলো পড়েছিলাম যে অবলিক মাসেল আছে, লংগিটিউডিনাল মাসেল আছে, সার্কুলার মাসেল আছে। মাসেল গুলো কি করতেছে? ভিতরটাকে এই যে দেখেন স্টোমাকের চিত্র দিয়ে দেখা যাচ্ছে, এই দুমড়ে মুচড়ে এদিক সেদিক করে ভিতরে খাবারটাকে ঘুরে পেঁচাই দিচ্ছে, হ্যাঁ, এটা মাসকুলার কন্ট্রাকশনের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডাইজেশন। আর আরেকটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন, যেটা বলছিলাম যে এনজাইম গুলো দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। স্টোমাক স্টোরস ফুড ফর 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত খাবারটা থাকে এবং বিশেষ সেটাকে কাইমে পরিণত করে, যেটা আমরা আগে বলেছিলাম। এই যে এতক্ষণ যে আমরা যা বললাম প্রোটিন কিভাবে হজম হচ্ছে, এই পুরোটার একটা গ্ল্যান্স যদি আমরা ধরি, স্টোমাকের মধ্যে পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনে পরিণত, আর প্রোটিনটা পেপসিনের সংস্পর্শে এসে পেপটোন এবং পেপটোজে পরিণত হলো। এতটুকু পর্যন্ত আমার স্টোমাকের মধ্যে হজম হয়ে যায়। মুখের মধ্যে বাক্কাল ক্যাভিটিতে মুখের মধ্যে প্রোটিনের কোনো হজম হয় না। স্টোমাকে যখন গেল তখন পেপসিনোজেন এনজাইমটা পেপসিনে পরিণত হয়, সেটা প্রোটিনের উপর কাজ করে পেপটোনে পরিণত করে। এরপরে এই পেপটোনটা স্টোমাকের মধ্যে আমার প্রোটিনের আর কোনো কাজ নাই, খাবারটা চলে যায় স্মল ইন্টেস্টাইনে, সেখানে ট্রিপসিনোজেন এন্টারোকাইনেজ এনজাইমের প্রভাবে ট্রিপসিনে পরিণত করে, কাইমোট্রিপসিনে পরিণত করে জাস্ট খাবারটা মুখ থেকে কিভাবে যাচ্ছে। যাতে প্রোটিন জাতীয় খাবার একটা একটা করে যদি আমরা ধরি, প্রথম প্রোটিনটার কথা যদি ধরি, বাক্কাল ক্যাভিটি, দ্যাট ইজ মুখের ভিতরে প্রোটিনের কোনো অ্যাবজর্পশন নাই, স্টোমাকে প্রোটিনটা ভেঙে পেপটোন এবং প্রোটিজে পরিণত হলো, খাবারটা চলে গেল ডিওডেনামে,
ইট ইজ স্মল ইন্টেস্টাইনে যখন চলে যায় তখন এই ট্রিপসিন কাইমোট্রিপসিন এই যে পেপটুন এবং প্রোটিউজ হলো, এই পেপটুন এবং প্রোটিউজটাকে ভেঙে সেটা ডাইপেপটাইজে পরিণত করে। এরপর একেবারে স্মল ইন্টেস্টাইনের শেষের দিকে ডাইপেপটাইজেস এনজাইম সেটা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। পেপটন যেটা সেটা হচ্ছে বড় একটা প্রোটিনের অণু ভেঙে ছোট অণুতে পরিণত করা, সেটা হচ্ছে লার্জ, সেটা হচ্ছে পেপটন। আর পেপটনটা ভেঙে যখন আরো ছোট হয়ে যায় তখন সেটার নাম হচ্ছে প্রোটিওজ। দ্যাট ইজ বড় প্রোটিনের অণু যেটা সেটা হচ্ছে পেপটন, আর ছোট প্রোটিনের অণু যেটা সেটা হচ্ছে প্রোটিওজেস, স্মল পেপটাইড। ঠিক একইভাবে কার্বোহাইড্রেট যেটা বলেছিলাম, মুখের ভিতরে কার্বোহাইড্রেট সামান্য একটু হজম হয় যেটা স্যালাইভারি অ্যামাইলেজের মাধ্যমে ম্যালটোজে পরিণত হয়। এরপর খাবারটা যখন স্টোমাকে চলে আসে, স্টোমাকে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না, খাবার চলে যায় ডিউডেনামে, দ্যাট ইজ স্মল ইন্টেস্টাইনে। সেই স্মল ইন্টেস্টাইনের মধ্যে খাবারটা মল্টোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ আকারে সেই সরাসরি গ্লুকোজে পরিণত হয় এবং ফ্রুক্টোজে পরিণত হয়, অ্যাবজর্ব হয়। একই জিনিস ঠিক একইভাবে ফ্যাটটা যদি ধরি আমরা, মুখের ভিতরে বাক্কাল ক্যাভিটিতে ফ্যাটের কোনো ডাইজেশন হয় না, স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রিক লাইপেজ সামান্য পরিমাণে সিক্রেশন হয়, যেটা সামান্য পরিমাণে ফ্যাটটাকে হজম করে। ম্যাক্সিমামই হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ফ্যাটটা বাইলের উপস্থিতিতে ফ্যাট ড্রপলেট আকারে, দ্যাট ইজ ফ্যাটের ছোট ছোট অণুতে পরিণত হয়। এরপর প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক লাইপেজ এসে সেটাকে ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড এত করে তখন সেটা হজম হয়। ঠিক একইভাবে নিউক্লিক অ্যাসিডটা সরাসরি স্মল ইন্টেস্টাইনে নিউক্লিওটাইডেজ এনজাইমের প্রভাবে সুগারে পরিণত হয়, আমরা সেটাকে অ্যাবজর্ব করি। ফাইনালি কি হচ্ছে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা যেটা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড সবগুলো ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ হচ্ছে, সেটা আমার অ্যাবজর্ব হচ্ছে। প্রোটিনটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, সেটা অ্যাবজর্ব হচ্ছে। ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হচ্ছে, সেটা গিয়ে আমার অ্যাবজর্ব হচ্ছে। এর আগ পর্যন্ত এগুলো কখনো অ্যাবজর্ব হয় না। এখন আমরা যদি অ্যাবজর্পশন এবং ট্রান্সপোর্টেশনের মধ্যে যদি যাই, তাহলে এই অ্যাবজর্পশনটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে অ্যাবজর্পশন এবং ট্রান্সপোর্টেশনটা তিন ধরনের হয়। একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা যদি একটু ডিটেইলসে যাই, প্যাসিভ ট্রান্সপোর্ট কোনটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার লাইনিং ইপিথেলিয়াম সেল, যে ওই যে ভিলের মধ্যে যে সেলগুলো আছে সেটা তো সিক্রেশন করলো, এখন সে অ্যাবজর্ব করবে। আমরা বলেছিলাম কি যে খাবারটা, কার্বোহাইড্রেটটা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ হলে, গ্যালাক্টোজ হলে তখন সেটা অ্যাবজর্ব হবে, এর আগ পর্যন্ত হবে না। প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড হলে তখন অ্যাবজর্ব হবে, ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হলে তখন অ্যাবজর্ব হবে। এরপরে খনিজ লবণ এবং পানি আছে, হ্যাঁ, খনিজ লবণ, পানি, ভিটামিন এগুলো অ্যাবজর্বের দরকার, মানে ডাইজেশনের দরকার হয় না, সরাসরি অ্যাবজর্ব হয়ে যায়। অ্যামাউন্ট অফ মনোস্যাকারাইড এবং সাম ইলেক্ট্রোলাইটস লাইক ক্লোরাইড আয়নস আর জেনারেলি অ্যাবজর্ব বাই ডিফিউশন। আমার ইন্টেস্টাইনের মধ্যে যে খাবারটা আছে, এই খাবারটার মধ্যে গ্লুকোজ পরিমাণটা বেশি, হ্যাঁ, আর আমার সেলের ভিতরে যেখানে অ্যাবজর্ব হবে, ওই অ্যাবজর্ব হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকার দিকে, যেটাকে বলা চিন্তা করে দেখেন, এই পাশে খাবারের অণু সংখ্যা হচ্ছে কম, এই পাশে খাবারের অণু সংখ্যা হচ্ছে বেশি। তাহলে কি হচ্ছে, বেশি ঘনত্ব এলাকা থেকে খাবারটা আসতে কম ঘনত্ব এলাকার দিকে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এখানে দেখেন, এই যে এদিকে হচ্ছে আমার 4টা, এদিকে হচ্ছে 2টা, তাহলে বেশি ঘনত্ব এলাকা থেকে তখন খাবারটা কি হয়, এই যে কম ঘনত্ব এলাকার দিকে চলে যায়, ব্যাপন যেটাকে বলা হচ্ছে, অভিস্রবণ নাম ব্যাপন। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকা থেকে যাচ্ছে। এটা গেল আমার প্যাসিভ ট্রান্সপোর্ট। আর ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট কোনটা, ফ্রুক্টোজ এন্ড সাম অ্যামাইনো অ্যাসিড আর অ্যাবজর্বড উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার। হ্যাঁ, ফ্যাসিলিটেট মানে কি, সেই সুবিধাভোগী, হ্যাঁ, অন্য কেউ ঢুকতেছে, গেট খোলা, একজন ঢুকতেছে, তার ফাঁকে দিয়ে আরেকজন ঢুকে যাচ্ছে, এই সুবিধাভোগী এক ধরনের ট্রান্সপোর্ট আছে। এর মাধ্যমে কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আমাদের সেলের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় এবং ট্রান্সপোর্ট হয়ে যায়। দেখেন, বাইরের সেলের মধ্যে আমাদের পরিমাণটা হচ্ছে এরকম, ইনসাইডের ভিতরের মধ্যে হচ্ছে কম। হ্যাঁ, একটা জিনিস ঢুকতেছে, তার সহযোগী দিয়ে আরেকজন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কিছু আয়ন, সোডিয়াম বা পটাশিয়াম আয়ন হয়তো সেলের ভিতরে ঢুকতেছে, বা সেই যেই দরজাটা খুললো সাথে সাথে একটা অ্যামাইনো অ্যাসিডের ভিতরে ঢুকে গেল। এই ধরনের অ্যাবজর্পশনটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। এখানে আর একটু ডিটেইল আকারে
বড় করে দেখালো, এদিকে কনসেন্ট্রেশনটা হচ্ছে হাই, এদিকে কনসেন্ট্রেশনটা হচ্ছে লো, তখন কি হচ্ছে খাবারটা আস্তে ঢুকে যাচ্ছে, ফ্যাসিলিটেট করতেছে। প্রোটিন ক্যারিয়ার চেঞ্জেস শেপ টু ফ্যাসিলিটেট। যখন একটা প্রোটিনের অণু ঢুকবে, প্রোটিনের অণু ঢোকার জন্য একটু বড় দরজা খোলা দরকার। হ্যাঁ, বড় আকারের দরজাটা খুললো, এই ফাঁকে দিয়ে কি করলো, ছোট ছোট ফ্রুক্টোজের অণুগুলো ঢুকে গেল। দেখেন এটা হচ্ছে যে সবুজ রঙের, এটা হলো প্রোটিন অণু। এখন এই বড় প্রোটিনের অণুটা ভিতরের দিকে ঢুকবে, ঢোকার জন্য যখন মুখটা একটু বড় হলো, তখন এই ফাঁকে দিয়ে কি করলো, এই যে হলুদ যেটা, সেটা হচ্ছে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজের অণুটা ভিতরের দিকে ঢুকে চলে আসে। এই ধরনের শুল্ক হচ্ছে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হওয়ার জন্য এটা হচ্ছে মূল ট্রান্সপোর্ট সিস্টেমটা, সেটার জন্য আমাদের দরকার হচ্ছে এনার্জি দরকার হয়। হ্যাঁ, এনার্জি মানে কি, শক্তি, এটিপি দরকার হয়। ভেরিয়াস নিউট্রিয়েন্টস লাইক অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড, গ্লুকোজ, ইলেক্ট্রোলাইটস লাইক সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্ব ইনটু দ্য বডি বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সরাসরি তারা শক্তি খরচ করে তারপরে গিয়ে ভিতরে ঢুকে। এই ধরনের শক্তি খরচ করে, এটিপি খরচ করে ঢোকার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে ম্যাক্সিমাম খাবারটাই ট্রান্সপোর্ট হয় আমাদের শরীরে, হয় অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসে বা লিম্ফেটিকে চলে আসে, লিম্ফটা সেটাকে লিভারে নিয়ে চলে যায়। এটা পুরোটার একটা জাস্ট কার্বোহাইড্রেট কিভাবে ঢুকতেছে, প্রোটিন কিভাবে ঢুকতেছে, বাইল সল্ট কিভাবে ফ্যাটটাকে ভেঙে ভেঙে ছোট অণুতে পরিণত করে পরে ফ্যাটটা ঢুকতেছে, সেটার একটা চিত্র, জাস্ট একটা গ্লান্স যেটা বলেছি। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হয় স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের ইনার সাইডটার চিত্রটা আমরা দেখেছি যে এরকম, দেখেন ভিতরে ভিলাইগুলা, হ্যাঁ ভিলাই সাইডটা হচ্ছে এরকম, এই ভিলাইগুলো দিয়েই বেসিক্যালি অ্যাবজর্ব হয়। ভিলের মাথার মধ্যে আবার ছোট ছোট আছে, এদের নাম হচ্ছে মাইক্রোভিলাই, এগুলো দিয়ে কাজটা হচ্ছে তার অ্যাবজর্পশন করা। দেখেন প্রত্যেকটা ভিলে এবং মাইক্রোভিলের মধ্যে কিন্তু আমাদের যে ব্লাড ভেসেল আছে, দেখেছেন, লিম্ফেটিক চ্যানেল এবং ব্লাড ভেসেল আছে। এই লিম্ফেটিক চ্যানেল এবং ব্লাড ভেসেল জাস্ট সে অ্যাবজর্ব করেই ব্লাডকে দিয়ে দেয়, ব্লাড সেটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় লিভারের মধ্যে। যেটা বলেছিলাম, এই যে ব্লাড স্ট্রিম দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ফ্যাট বাদ দিয়ে বাকি যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট আছে তারা চলে যায় ব্লাডে, আর ফ্যাটটা চলে যায় আমার লিম্ফেটিক সিস্টেমে। লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে ফ্যাটটা সরাসরি ট্রান্সপোর্ট হয়। দুইটা দুই ভাবে ট্রান্সপোর্ট হয়, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, প্রোটিনটা অ্যাবজর্ব হয় ব্লাডের মাধ্যমে, ট্রান্সপোর্ট হয় ব্লাডের মাধ্যমে, আর ফ্যাটটা ট্রান্সপোর্ট হয় লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে। এখানে যে জিনিসটা সেই সেম কথাটাই আমি এখানে বলে দিয়েছি যে ব্লাড স্ট্রিমের মাধ্যমে চলে গেল এবং লিম্ফেটিক সিস্টেম দুইটার মাধ্যমে অ্যাবজর্ব হলো। ব্লাডের মাধ্যমে যায় হচ্ছে আমার কার্বোহাইড্রেট এবং প্রোটিনটা, আর ফ্যাটটা যায় আমার লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে। ফ্যাটটা আসলে বেসিক্যালি কি, ফ্যাটটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা ভাঙে, আমরা আগে চিত্রটার মধ্যে যদি দেখি, দেখেন এই চিত্রটার মধ্যে এই যে বাইল সল্টটা আসে কোত্থেকে, সেই বাইল থেকে আসে। বাইল থেকে এই যে দেখেন, এটা হচ্ছে ফ্যাটের একটা বড় অণু, এই ফ্যাটের একটা বড় অণুর উপরে বাইল সল্টটা দেখে পিত্তটা কাজ করে, পরে ফ্যাটটাকে ভেঙে ভেঙে এই যে দেখেন ছোট ছোট ইমানসিফাইড ড্রপলেট, ছোট ছোট ড্রপলেট আকারে পরিণত হয়। এই ড্রপলেট আকারে সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আকারে পরিণত করে। এরপর এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা, এটাই কিন্তু হচ্ছে মূলত আমাদের ট্রাইগ্লিসারাইডটা। হ্যাঁ, ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে বড় অণুটা, সেটা ভেঙে 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 ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়ে তারপর সে অ্যাবজর্ব হয়ে চলে যায় কোথায়, লিম্ফেটিক সিস্টেম। লিম্ফেটিক সিস্টেমে গিয়ে লিম্ফের মাধ্যমে সে ট্রান্সপোর্ট হয়ে যায়। এখানে আমার পুরো চিত্রটাই ফ্যাটের ট্রান্সপোর্টেশনটা এখানে দেখানো হয়েছে, যে লার্জ লিপিড ড্রপলেট, দ্যাট ইজ বড় একটা লিপিডের অণু, দ্যাট ইজ চর্বির অণু, কোলেস্টেরলের অণু। হ্যাঁ, এটা বাইল সল্টের সঙ্গে মিশলো, মিশে সেটা কি করে ছোট ছোট ক্ষুদ্র 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 ভাগে ভাগ হয়ে গেল, এদেরকে ভাগ বলা হচ্ছে মাইসেলস। এই মাইসেলসটার উপরে প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করে করে সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা অ্যাবজর্ব হয় ভিলাই দিয়ে, দেখেন এখানে অ্যাবজর্ব হলো, এই যে
গ্লিসারল এবং অ্যামিনো অ্যাসিড হজম হচ্ছে। লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার এবং সালাম স্যার, কথা বোঝা যাচ্ছে না স্যার। ড্রাগস অ্যাবজর্ব হচ্ছে। ইজেশন মানে হচ্ছে কি, এই যে আমার টোটাল তো অ্যাবজর্ব হয়ে গেল, অ্যাবজর্ব হওয়ার পরে বাকি যে ওয়াস্ট প্রোডাক্ট আছে সেটা শরীর থেকে বের করে দেওয়া ইজেশন, বা এর আরেকটা নাম হচ্ছে ডেফিকেশন, বা আরেকটা নাম হচ্ছে ইলিমিনেশন, এটা শরীর থেকে বের করে দেওয়া। পুরোটাই হচ্ছে কিভাবে পেরিস্টালটিক মুভমেন্ট। আমরা বলেছিলাম যে দুই ধরনের ডাইজেশন প্রসেসটা দুই ধরনের, একটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। মেজবা স্যারের নেটে প্রবলেম না? আমারও বাফারিং হচ্ছে। জি, সাময়িকভাবে এটা হয়েছে আর কি। জি, আমি তো ভাবতেছিলাম যে আমার নেট প্রবলেম, ওয়াইফাই অফ করে ডাটা অন করেছিলাম, দেখি সেম অবস্থা। আজকে সব দিকে দেখি এরকম। সব জায়গাতে নেট ওটা থেকে পান নাই স্যার। আপনি 1 মিনিট ব্যাকে যান স্যার। তাহলে তো একেবারে মোটামুটি সবগুলাই পেয়ে গেছে, শুধু অল্প পান নাই। জি স্যার, অল্প একটু আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। স্যার ইকো হচ্ছে অনেক স্যার। স্যার অনেক ইকো হচ্ছে স্যার। লাগতে পান নাই। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার ইকো হচ্ছে স্যার। হ্যাঁ, ইকো তো এখন বন্ধ হয়ে গেছে। কোনটা থেকে পান নাই স্যার? কোন সাইডটা থেকে? স্যার 1 মিনিট ব্যাকে গেলেই হবে। এই সাইডটা পেয়েছিলেন? জি 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 স্যার, পেয়েছিলাম স্যার। শেষের দিকে কিছু। এটা এটা জি 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 স্যার। তাহলে তো শেষ, একেবারে শেষ। তাহলে হয়তো লাস্ট ডেফিকেশনটা পান নাই। এগুলো পেয়েছেন? অবজারভেশন এটা করছিলেন স্যার। অ্যাবজর্পশন, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা পেয়েছিলেন কিনা?
স্যার এটাও পেয়েছিলাম স্যার। তাহলে তো সবগুলো পেয়ে গেছেন, জাস্ট শুধু ওই যে একটা গ্যাস। স্যার ওই পেজটা দেন, আগের পেজটা স্যার, এখানে এসে বাফার করতেছিল। এটা এর আগের পেজটা স্যার, এর আগের পেজটা না, এটা না তো স্যার, এটা জি স্যার। এটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা তো তিনটা অলরেডি হজম হয়ে গেল আমাদের, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। হ্যাঁ, ফ্যাটটা তো অন্য কিছু না, ফ্যাট হচ্ছে ট্রাইগ্লিসারাইড, যেটা আমরা যে রোগীদেরকে দিই না যে লিপিড প্রোফাইল করার জন্য, সেখানে দেখবেন যে একটা লিপিডের নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। হ্যাঁ, আমরা যে চর্বির অণুগুলো খাচ্ছি বড় বড়, হ্যাঁ, গরুর মধ্যে চর্বি, খাসির মধ্যে চর্বি, মুরগির মধ্যে চর্বি, চর্বিগুলো খাচ্ছি, সেটা পুরোটাই হচ্ছে ট্রাইগ্লিসারাইড, সেটা হচ্ছে একটা বড় চর্বির অণু। এই পুরোটাই এখানে তো ডিটেইলস লেখা, এটাকে পুরোটাকে সংক্ষেপে ডিটেইল মানে চিত্রের আকারে বুঝাইছি আমি এখানে। হ্যাঁ, যে একটা বড় চর্বির অণু, এটা হচ্ছে এটা যেটাকে আমরা বলছি ট্রাইগ্লিসারাইড, সবচেয়ে খারাপ চর্বি যেটা। হ্যাঁ, এই খারাপ চর্বিটার উপরে কি করে আমাদের যে পিত্তথলি থেকে যে বাইলটা আসতেছে, সেই বাইলের মধ্যে বাইল সল্ট ছিল, সেই বাইল সল্টটা এই বড় অণুটাকে, লিপিডের অণুটাকে ভেঙে ভেঙে এরকম ছোট ছোট অণুতে পরিণত করে। এই অণুগুলোর নাম হচ্ছে মাইসেলস। এই মাইসেলসটা যখন ডিউডেনামের মধ্যে তো আসলো, তখন প্যানক্রিয়েটিক জুস আসলো। এর মধ্যে আমরা একটা জুসের নাম পড়েছিলাম, যে একটা এনজাইমের নাম পড়েছি লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ। এই মাইসেলস গুলোর উপর প্যানক্রিয়েটিক লাইপেজটা কাজ করে সেটাকে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডে পরিণত করে। এই ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইডটা ডান পাশের চিত্রটার মধ্যে আসেন, দেখেন মাইক্রোভিলাই দিয়ে সে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে সে সেলের মধ্যে ঢুকছে। সেলের মধ্যে ঢুকে আমরা জানি যে সেলের ভিতরে একটা অঙ্গের নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দুই ধরনের আছে, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যেটা আছে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারাইড গুলো, মনোগ্লিসারাইড গুলো অ্যাবজর্ব হয়। হয়ে সে কি করে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এটাকে বলতে পারেন যে গার্ড দিয়ে 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 সে সরাসরি লিম্ফের মধ্যে নিয়ে পৌঁছায়। এরপর লিম্ফেটিক ভেসেলের মাধ্যমে গিয়ে, লিম্ফ মানে লসিকা, লসিকার মাধ্যমে এই ফ্যাটি অ্যাসিডটা সরাসরি আমাদের লিভারে ট্রান্সপোর্ট হয়ে যায়। এখন এই যে বড় যে অণুটা আছে, সেই বড় অণুটার নাম আমরা বলেছিলাম কি, ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা যখন ভেঙে ভেঙে মাইসেল হয়, এই মাইসেলটা তিন ধরনের হয়ে যায়। একটা হচ্ছে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, মানে এটার মধ্যে প্রোটিনের পরিমাণটা কম থাকে, ভেরি লো একেবারে কম থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আরেকটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে বা যে ফ্যাটের অণুটার মধ্যে লাইপোপ্রোটিনের পরিমাণটা বা ঘনত্বের পরিমাণটা বেশি থাকবে, সেটা স্বাস্থ্যের জন্য তত ভালো। যত বেশি লাইপোপ্রোটিনের পরিমাণটা কম হবে, তত সেটা খারাপ। ট্রাইগ্লিসারাইডের মধ্যে লাইপোপ্রোটিনটা একেবারে নাই বললেই চলে। আর ভিএলডিএল যেটা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা ট্রাইগ্লিসারাইডের চাইতে একটু ভালো, তবে খারাপ। এলডিএলটা আরো খারাপ, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আর এইচডিএলটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে শরীরের জন্য ভালো, এটা যত বেশি থাকে তত উপকারী। এই এইচডিএলটা কি করে, এইচডিএলটার কাজটা হচ্ছে এই যে এলডিএল এবং ভিএলডিএল বা আমাদের যে ট্রাইগ্লিসারাইড আছে, এদেরকে ভেঙে 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 এই মাইসেলে পরিণত করা। এই কাজটা কিন্তু বাইল সল্ট যেরকম করে, পাশাপাশি ধরে আনি দেওয়া কাজ হচ্ছে বাইল সল্টের কাছে ধরে আনি দেওয়ার কাজটাও করে এইচডিএলটা। ব্যাপারটা ক্লিয়ার কিনা? এইচডিএল কিন্তু সরাসরি সে করে না, সে কি করে, এদেরকে এইচডিএলটাকে বা এলডিএলটাকে বা ভিএলডিএলটাকে বা ট্রাইগ্লিসারাইডটাকে ধরে এনে এনে সে বাইল সল্টের কাছে যায়, তারপর বাইল সল্ট সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অণুতে পরিণত করে। এই জন্য শরীরে যত বেশি এইচডিএল থাকবে তত ভালো, যত এইচডিএল ব্লাডের মধ্যে বেশি থাকবে তত সেটা ভালো। কারণ সে কি করে, সে ঝাড়ুদারের মতো কাজ করে। কি ঝাড়ু দেয় সে ব্লাডের মধ্যে ঘুরে 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 দেখে কোথায় আমার এলডিএল আছে, কোথায় ভিএলডিএল আছে, কোথায় ট্রাইগ্লিসারাইড আছে, এদেরকে ধরে এনে এনে সে কার হাতে তুলে দেয়, এই বাইল সল্টের হাতে তুলে দেয়। বাইল সল্ট সেটাকে ভেঙে 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 আমাদের শরীরে গ্রহণ উপযোগী করে ফেলে। আর এটা হচ্ছে একদম শেষের দিকে চিত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমার টোটাল ওরাল ক্যাভিটির মধ্যে কি হজম হচ্ছে, স্টোমাকের মধ্যে কি হজম হচ্ছে, ইন্টেস্টাইনে এবং লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, ওরাল ক্যাভিটির মধ্যে কিছু পরিমাণে ড্রাগ সরাসরি অ্যাবজর্ব হয়ে যায়, একদম বিশেষত আমাদের টাঙের একদম গোড়ার দিকে, শেষের দিকে। কন্টাক্ট উইথ মিউকোসা অফ দ্য মাউথ এন্ড লোয়ার সাইড অফ দ্য টাং আর অ্যাবজর্ব বাই ব্লাড ক্যাপিলারিজ ইন লাইনিং রেটিকুলাম, যেটা বলছিলাম, একদম গোড়া মুখের একেবারে শেষের দিকে কিছু পরিমাণে ড্রাগস অ্যাবজর্ব হয়। এরপরে খাবারটা যখন স্টোমাকে চলে আসে, পানিটা সরাসরি অ্যাবজর্ব হয়ে যায়,
সিম্পল সুগার যেগুলো আছে, মনোসুগার যেগুলো আছে এক অণু বিশিষ্ট সুগার, সেগুলো অ্যাবজর্ব হয়, কিছু পরিমাণে অ্যালকোহল অ্যাবজর্ব হয়। এরপরে বাকি খাবারটা যখন ইন্টেস্টাইনে চলে যায়, সেখানে গিয়ে গ্লুকোজ, সুক্রোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হয়। আর লার্জ ইন্টেস্টাইনে গিয়ে তেমন কোনো অ্যাবজর্পশন নাই, সেটা হচ্ছে ডেফিকেশনের জন্য সরাসরি। তবে কিছু পরিমাণে পানি, ভিটামিন কে, ভিটামিন বি12 সামান্য পরিমাণে অ্যাবজর্ব হয়, মিনারেলস গুলো। এরপরে হচ্ছে শরীর থেকে ওয়াস্ট প্রোডাক্ট আকারে বাকিগুলো শরীর থেকে বের করে দেয়, এটাকে বলা হচ্ছে ইজেশন বা ইলিমিনেশন। হ্যাঁ, দ্য ইজেশন অফ দ্য ফেকাস টু বি আউটসাইড থ্রু দ্য এনাল ওপেনিং দিয়ে সরাসরি বের হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ডেফিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে ভলান্টারি প্রসেস এন্ড ইজ ক্যারিড আউট বাই দ্য মাস পেরিস্টালটিক পকেট। শরীরের ভিতরে যে সংকোচন প্রসারণটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, এই সংকোচন প্রসারণটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। এই পেরিস্টালসিসের মাধ্যমে খাবারটা সামনের দিকে এগিয়ে গিয়ে একসময় রেকটামে পৌঁছায় এবং রেকটাম দিয়ে বের হয়ে চলে। আর এখানে এই দুইটা স্লাইড হচ্ছে এতক্ষণ যা বললাম পুরোটাকেই একেবারে দুইটা স্লাইডের আকার, দুইটা স্লাইডের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফাইবার। ওখানে যা বলেছি সেম জিনিসটা যা সুন্দর করে তৈরি করে দেওয়া যায়, এই তিনটা ছকের মাধ্যমে বের করে দেয়। এই হলো আমাদের মোটামুটি শেষ। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অনেক ধন্যবাদ স্যার, প্রশ্ন করার মতো সুযোগ নেই, অনেক লং জার্নি হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ, কি অসাধারণ অসাধারণ পারফরম্যান্স স্যার। সব জাযাকাল্লাহ খায়র স্যার, অনেক কিছু জানতে পারলাম স্যার। শুকরিয়া। এই হলো আমাদের আদনান স্যার। জি আদনান স্যার, জি বলেন, কেমন লাগলো স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কিভাবে যে আমাদেরকে আর মিসবু স্যারকে কি বলে ধন্যবাদ দেব। আল্লাহ তাআলা তার মেধাকে আরো সমৃদ্ধ করে দিন, আমরা তার সুস্থতা কামনা করি। আর এই যে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের এই ফ্যাক্টরি তৈরি করে দিয়েছেন, এই ফ্যাক্টরিকে উন্মুক্ত করে দিলেন, আমি তো তন্ময় হয়ে গেছি একেবারে। সুবহানাল্লাহ, অসাধারণ। আল্লাহ নেক হাত দান করুন আল্লাহ। স্যার আমরা কি অটোমেটিক মেশিন দেখলাম, এটা হলো সবচেয়ে বড় অটোমেটিক মেশিন। একেবারে যখন যেটা দরকার টু দা পয়েন্টে, ওই সময় 1 সেকেন্ড আগেও না পরে না, সময় মতো সব জিনিস এসে হাত দিয়ে হয়ে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান, স্যার এটা হলো মূল কথা। জি সব কথার মূল কথাটা এটাই স্যার। জি স্যার, এটাই। মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আরো সমৃদ্ধ হওয়া যাবে ইনশাআল্লাহ। কামরুল সাহেব দেখেন স্যারকে কি জিজ্ঞেস করেন কিনা, স্যার কিন্তু অপেক্ষায় আছেন। কোনো কোশ্চেন না থাকলে তাহলে বিদায় নেব। মনে করলাম আপনারা সব স্যার মোটামুটি আমাদের খায়েশ পূর্ণ হয়ে গেছে স্যার। আমাদের যতটুকু একটা না লেকচার দিয়েছেন স্যার, একদম মানে উইদাউট এনি ইন্টারাপশন, কোনো ছন্দপতন ছাড়াই করেছেন। স্যার এই স্লাইডটা যখন মানে এই আজকের এই ক্লাসটা আমি যখন তৈরি করি, তখন আমি একদম শুরুতেই আমার স্প্রেয়ার স্ক্রিনের একেবারে শেষ আয়াতটার কথা মনে পড়ে, কোন ফায়ার জি স্যার। ও সাথে সাথেই হয়ে যাচ্ছে, সিক্রেশন হও সাথে সাথে সিক্রেশন হয়ে যাচ্ছে, মানে এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না। জি 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 জি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্যার ধন্যবাদ স্যার, যদি সম্ভব হয় আমাদের স্যার you have done a lot, doing a lot, please after take rest please. ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Thank you, thank you. আসসালামু আলাইকুম। আপনার চেম্বারটা কি যে শ্যামলের নিকটে স্যার? জি স্যার, শ্যামলীতে। স্যার আমি হয়তো ঢাকায় আসতে পারি যদি আল্লাহ সুযোগ দেয়। কোন সময় বসেন কি জানি, দেখা করার ইচ্ছা আছে। বিকেলের দিকে স্যার, অসুবিধা নেই, আসেন না, ফোন দিয়ে চলে আসেন তাহলে হবে। কোন জায়গায় শ্যামলের, কোন জায়গায়? শ্যামলী স্কয়ারে নিচতলায়। ও আচ্ছা, ফাটাফাটি ফাটাফাটি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। একটু মেজবা স্যার। জি স্যার। হ্যালো স্যার, ওই যে মানে যদি এক কথায় মানে এক বা দুই কথায় একটু বলতেন যে আসলে যে গ্যাস্ট্রিক আলসারটা, হ্যাঁ মানে মানে আলসারটার কারণটা কি, মানে একটু মানে জাস্ট মানে খাদ্যের কি ধরনের
স্যার। আচ্ছা ঠিক আছে, এটা বলছি আপনি কি আমাদের স্টোমাকের ক্লাসটা কি করেছিলেন? হ্যাঁ করেছিলাম ওইটা। আচ্ছা তাহলে করলে আপনি একটু মনে করাই দিই। হ্যাঁ, আমরা স্টোমাকের গঠনের মধ্যে পড়েছিলাম যে তিন ধরনের মাসেল আছে, লংগিটিউডিনাল মাসেল, ইনার সার্কুলার মাসেল, আর একটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে অবলিক মাসেল। হ্যাঁ, আর আমরা নার্ভ সাপ্লাই, স্টোমাকের নার্ভ সাপ্লাইয়ের মধ্যে পড়েছিলাম যে একেবারে ইনারমোস্ট লেয়ার যেটা আছে, হ্যাঁ সেখানে কিন্তু নার্ভটা নাই, নার্ভটা মাঝের লেয়ার পর্যন্ত, মাঝের মাসকুলার পর্যন্ত আছে। হ্যাঁ, দ্যাট ইজ অবলিক লেয়ার পর্যন্ত। ইনার সার্কুলার লেয়ারের মধ্যে আমাদের নার্ভ সাপ্লাইটা নাই। হ্যাঁ, মিডলের মধ্যে যে অবলিক লেয়ারটা আছে মাসকুলারের, সেখানে আমাদের নার্ভ সাপ্লাইটা আছে। হ্যাঁ, আর তাছাড়া আমরা বলেছিলাম তাহলে এই যে আমাদের ব্যথাটা হচ্ছে কখন, যখন আমার নার্ভটা অ্যাক্টিভ হচ্ছে, নার্ভের উপরে যখন আঘাত আসতেছে তখন গিয়ে কিন্তু আমি ব্যথা পাচ্ছি। আমরা যে চুল কেটে ফেলি বা আমরা যে নখ কেটে ফেলি, ওখানে কিন্তু কোনো নার্ভ নাই, যার কারণে আমরা চুল কাটলেও ব্যথা পাই না, নখ কাটলেও ব্যথা পাই না। কেন পাই না? কারণ সেখানে নার্ভ নাই। ঠিক একইভাবে আমাদের স্টোমাকের মধ্যেও একেবারে ইনার সার্কুলার লেয়ারটা, স্টোমাকে আজকে আমরা তো পড়লাম যে পরিমাণ, যে শক্তিশালী অ্যাসিডটা সিক্রেশন হয়, হ্যাঁ সেটা পুরোপুরি ভিতরের জায়গাটাকে, স্টোমাকের ভিতরের ইয়েটাকে অ্যাসিডিক মিডিয়াম এত বেশি করে যে 1.5 থেকে প্রায় 3.5 পর্যন্ত এত নিচে নামাই দেয়, মানে এত শক্তিশালী একটা অ্যাসিড। কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওখানে তো আমার 1 নম্বর হলো নার্ভ নাই, 2 নম্বর হলো আমরা একটু আগে পড়েছিলাম যে স্টোমাকের মধ্যে যে মিউকাসটা আছে সেটা দুই ধরনের, একটা হচ্ছে সলিউবল, একটা হচ্ছে ইনসলিউবল। ইনসলিউবল মিউকাসের কারণে সেটা অ্যাসিডটাকে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, মানে স্টোমাকের ভিতরের গাত্রের মধ্যে লাগতে দেয় না। হ্যাঁ, কিন্তু তারপরেও কি হচ্ছে, আমরা যখন এলোমেলো টাইমে খাবার খাচ্ছি, একটা টাইম খাবার খাচ্ছি, তখন কি হচ্ছে ওইটা এটা অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক নার্ভাস সিস্টেমের একটা বিষয়। আমি আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশন হচ্ছে। এখন কেউ যদি মনে করেন যে বেশ কয়েকদিন ধরে প্রতিদিন 8টার সময় নাস্তা করলো, দুপুরে 2টার সময় খাবার খেলো, হ্যাঁ এটা তার রেগুলার চলছে, কিন্তু কোনো কারণে সে কি করলো, একটা দিন সে 2টার সময় খাবার খেলো না, একটা দিন সে 8টার সময় খেলো না, তখন কি হলো, আমার স্টোমাক তো জেনে গেছে, সিম্প্যাথেটিক নার্ভ আমার অ্যাক্টিভ হয়ে যায় ঠিক 8টার সময় বা ঠিক 2টার সময়, যে এখন খাবার আসবে, এখন আমাকে হজম করতে হবে, এখনই আমার অ্যাসিড দরকার। হ্যাঁ, ঠিক এভাবে কিন্তু অটোমেটিক নার্ভাস সিস্টেমটা রেডি হয়ে যায়। কিন্তু আমি ওদিন খেলাম না, তখন কি হচ্ছে, ওই অটোমেটিক সিক্রেশন কিন্তু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়ে যাচ্ছে, কিন্তু খাবার নাই। সে কাজ করবে কিসের উপরে? যদিও ভিতরের লেয়ারটা আমরা বলেছিলাম যে ওখানে কোনো নার্ভ নাই বা অ্যাসিড প্রুফ, হ্যাঁ কিন্তু অ্যাসিড প্রুফ বা বুলেট প্রুফ একটা গাড়িতে একই জায়গায় যদি আপনি বারবার হিট করেন, কি হবে, এক সময় না এক সময় ওটা ছিদ্র হয়ে যাবে। ঠিক আমাদের এমটি স্টোমাকে যখন বারবার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে, আপনি একদিন 3টায় খাচ্ছেন, একদিন 4টায় খাচ্ছেন, একদিন 2টায় খাচ্ছেন, আপনার খাওয়ার কোনো টাইম টেবিল নাই, তখন কি হচ্ছে, ওই অ্যাসিড আমার স্টোমাকটা বুঝতে পারে না যে কোন টাইমে আমি সিক্রেশন হবো। হ্যাঁ, সে তো জানে যে 2টার সময় আমার খাবার আসবে, আমি 2টার সময় সিক্রেশন হবো, সে ঠিকই 2টার সময় সিক্রেশন হয়ে গেছে, কিন্তু আপনি 2টার সময় খাবার দেন নাই। তখন কি হচ্ছে, এই যে বারবার যে একই রকম হচ্ছে, আপনি এক এক দিন এক এক টাইমে খাবার খাচ্ছেন, সে তো অ্যাসিড সিক্রেশন করেই যাচ্ছে। তো খালি পেটের উপরে কি হবে, খাবার নাই, সে কি করবে, ওই অ্যাসিড প্রুফ লেয়ারটার উপরে কাজ করবে, যে লেয়ারটাকে আমরা বলছিলাম যে ইন্টারনাল অবলিক লেয়ার। হ্যাঁ, কাজ করতে করতে এক সময় কি হবে, ওই লেয়ারটা ছিদ্র হয়ে হয়ে যখন যে লেয়ারের মধ্যে আমার নার্ভটা আছে ওখানের মধ্যে যখন গিয়ে অ্যাসিডটা আসবে, কারণ ছিদ্র তো হয়ে গেছে, আমি বুঝি নাই, কারণ আমার ওখানে নার্ভ ছিল না, একদম ইন্টারনাল ইনারমোস্ট লেয়ারে নার্ভ ছিল না, আমি বুঝি নাই, সেটা ছিদ্র হয়ে গেছে। এখন বারবার ছিদ্র হতে হতে যখন ছিদ্রটা গভীর হয়ে একেবারে যেখানে নার্ভ আছে ওই লেয়ারে যখন চলে গেল, তখনই এবার আমার পেট জ্বালা পড়া শুরু হলো, পেট ব্যথা শুরু হলো, এই আমার গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো। এটাই হলো গ্যাস্ট্রিক, অন্য কিছু না। স্যার তাহলে একই জায়গাতে, মানে যখন ব্যথাটা হয় ঠিক একই জায়গাতে হয় কেন? কারণ ওই নির্দিষ্ট জায়গাটাই কি ফুটা হয় বা ইনফেকশনটা হয়? দেখেন, আপনার বাথরুমের মধ্যে আপনি যখন পানি ছাড়েন, ট্যাপ ছাড়েন, তখন পানি কোন দিকে যায়? যে জায়গা দিয়ে আপনি বের হওয়ার জায়গা করে দিচ্ছেন, শুধুমাত্র ওই দিকে যাবে, উল্টা দিকে কিন্তু আসে না। এখন স্বাভাবিকভাবে আমরা স্টোমাকের গঠনটা দেখেছেন, কিছুটা নিচের দিকে ঝুলানো অংশটা আছে না, কারণ খাবারটা গিয়েই তো ওখানে পড়ে। ওই জায়গাটার উপরেই বারবার সিক্রেশন হয়ে ওই জায়গাটাতে একটু নিচু হয়ে যায়, একটু ছিদ্র হয়ে গেল, ছিদ্রটা নরমাল লেভেল থেকে একটু নিচে না, অ্যাসিড গিয়ে কি হয়, ছিদ্রটা আরো গভীরে চলে যায়, তখন ওই জায়গাটা ঠিক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হয়ে যায় আলসারটা। জি স্যার। তাহলে কি স্যার ওই আলসার কি কোনোদিনও সারে না? মানে যদি গ্যাস্ট্রিকের ওষুধ যারা খায়, তো ওই আমি শুনেছিলাম এর আগে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার বলেছিলেন যে ওইটার উপরে একটা প্রলেপ পড়ে আর কি, ওই ওষুধগুলাতে প্রলেপ পড়ে, প্রলেপ পড়ে ভালো থাকে।
আর যদি আপনি আবার অনিয়ম করেন, তেল মশলা খান, তাহলে ওই প্রলেপটা আবার ধ্বংস হয়ে আবার একই সিস্টেম ইয়ে হবে। এটা কি স্যার, মানে এটা কি ভালো হওয়ার না? গ্যাস্ট্রিকের ওষুধের মূল কাজটা কিন্তু সেটা না, গ্যাস্ট্রিকের না গ্যাস্ট্রিক না স্যার, ওই যে অ্যাকর্ডিং টু অ্যালোপ্যাথি এটা টাইপের ওষুধ দেয় না। জি স্যার। হ্যাঁ, তো তাহলে ওইটা কি স্যার ভালো হয় না? ওর পরে কি একটা প্রলেপ পড়ে এমন নাকি স্যার? ক্যান্সারের জন্য যেটা এই যে ট্যাবলেটটা বসাই রাখছেন, ট্যাবলেট খাবেন না, স্তরটা উঠে যাবে, আবার হবে। অ্যালোপ্যাথিতে কি এগুলো কিউরেবল না, এগুলো তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতদিন খাবেন ততদিন ভালো হবে। থ্যাংক ইউ স্যার। স্যার খাওয়া থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার আপনি রেস্টে যান স্যার, অনেক সরি, এইটা নামই প্রয়োজন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটা জাননি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। অনেকদিন পর ক্লাস করলাম মনে হয়, মর্নিং ক্লাস আর নাইট ক্লাস মিলিয়ে। আসলেই ঠিক আছে আব্দুল্লাহ বাবা, ভালো আছেন? দোয়া রাখেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ, আপনাকে পাইলেও আমি আমার মনটা ভরে যাই। আসেন, দোয়া করেন স্যার, আপনাদের ছাত্র আমি স্যার। আচ্ছা বাপ, আমরা একটু রিপ করলাম, সারাদিন ক্লান্ত। ভালো থাকেন সকলে। থ্যাংক ইউ স্যার, খোদা হাফেজ, শুভরাত্রি। কামরুল সাহেব আইসেন, বেড়াইতে আসেন ইনশাআল্লাহ। জলপান যে করতে দিব, মুরকি ধানের মুরকি দিব, এই সব। অসাধারণ অসাধারণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই নিয়ে আমাদের জীবন মরণ, আর এই নিয়ে আমাদের ভালোবাসা, এই নিয়ে আমাদের তৃপ্তি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।